আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 এর শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। এক ক্লাসেই 35 মার্ক এই সিরিজের আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং পুরো জার্নি জুড়ে আছে তোমাদের মানিক ভাইয়া। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত বছরে অনেক বেশি এসেছে এমন একটা প্যাসেজ আমরা আলোচনা করব। এবং এই প্যাসেজটার ভোকাবুলারিগুলো খুবই কঠিন টাইপের, যেহেতু আমাদের একটু অপরিচিত শব্দ, তাই আমাদের অনেকেরই ভয় কাজ করে যে আমরা আসলে ঠিকমতো এটা সলভ করতে পারবো কিনা। ইভেন আমরা অনেকেই এইচএসসিতে এই প্যাসেজটা স্কিপ করি। কিন্তু মজার বিষয় হচ্ছে এখান থেকে সেন্টেন্স মেকিং, ভোকাবুলারি, স্পেলিং এবং সিনোনিম অ্যান্টোনিম সহ প্যারাগ্রাফ রাইটিং আমাদের ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে পর্যন্ত আসে। সো এটাকে স্কিপ করার কোনো সুযোগ নাই, এটা বিগত বছরে অনেকগুলো বোর্ডে পরীক্ষা আসছে। সো আজকের ক্লাসে আমরা একটা ক্লাসের মাধ্যমে পুরো প্যাসেজ অ্যানালাইসিস, সেটার বোর্ডে আসা এমসিকিউ, সেটার কোয়েশ্চেন ফ্লোচার্ট এবং সামারি আমরা বুঝে বুঝে সলভ করব। আশা করছি ক্লাসটা করার পরে তুমি এই প্যাসেজটা যদি তুমি কোনো কষ্ট পেয়ে থাকো, ভয়ে থাকো, তারপরেও তুমি সুন্দরভাবে কভার করতে পারবে এবং আমি প্রত্যাশা করি তোমার পরীক্ষায় ভালো মার্ক করবে। সো আর কথা না বাড়িয়ে চলো আমরা আজকে ক্লাসটা শুরু করছি। আজকে আমরা পড়ব হোয়াট ইজ আ ড্রিম, স্বপ্ন কি। আজকের আমাদের পড়াটা অনেকটা থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল কেন বলছি? অর্থাৎ আমরা কোনো গল্প পাবো না এই জায়গার মধ্যে, আমরা কোনো ধরনের কাল্পনিক কিছু পাবো না। এই কথাগুলো অনেকটা সাইন্টিফিক কথার মতো, হ্যাঁ, অনেকটা সাইকো অ্যানালিটিক্যাল, অর্থাৎ মনোসমীক্ষণীয় বিষয়। মনোবিজ্ঞানের যে ধরনের শব্দ ইউজ করে ওই ধরনের শব্দ আজকে আমরা পড়বো। তাই শব্দগুলো যেহেতু একটু আনকমন, আমাদের একটু অপরিচিত হবে, তাই শুরু থেকেই বলছি তোমরা খুব বেশি অ্যাটেন্টিভ থাকবা, প্রত্যেকটা ওয়ার্ড বুঝবা, প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং বুঝবা, তাহলেই তোমার শেষ পর্যন্ত জিনিসটা ইজি মনে হবে। আমরা শুরু করছি প্যাসেজটা। দেখো এই প্যাসেজটা আমাদের যশোর বোর্ডে 23-এ এসেছে এবং একই সাথে এটা চট্টগ্রাম বোর্ডে 23-ও কিন্তু আসছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 24-এ এটা কোনো বোর্ডে আসে নাই, এটা কিন্তু 17তেও ছিল। 17, 18 ওই সময়গুলো কিন্তু প্যাসেজটা আসছে, বাট রিসেন্টলি আমরা দেখেছি যে 23-এ এটা একই সাথে দুই বোর্ডে আসছে, তাই আমরা 23-এর প্রশ্নগুলো এখানে ইনক্লুড করেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্যাসেজটার নাম কি পাচ্ছি? হোয়াট ইজ আ ড্রিম। হ্যাঁ, হোয়াট কি এখানে? হোয়াট হচ্ছে এখানে একটা, এটা কি বলবো তুমি, এটাকে বলছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন। তাই ইন্টারোগেটিভ প্রোনাউন। আর ইজ কি? ইজ হচ্ছে আমাদের একটা বি ভার্ব। বি ভার্ব অবশ্যই এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্বও বলতে পারবা তোমরা, ফাইনাইট ভার্ব। কারণ যেই ভার্বটা বাক্যের অর্থকে সম্পন্ন করে, অর্থকে পরিপূর্ণ অর্থ দেয়, সেটাই একটা ফাইনাইট ভার্ব। সেটা ইজ হতে পারে, সেটা হ্যাভ এজও হতে পারে, কোনো সমস্যা নাই। একে আমরা অনেকগুলো নামে রাখতে পারি। একে আমরা ডিটারমিনার বলতে পারি, একে আমরা আর্টিকেল বলতে পারি। আবার অনেক ক্ষেত্রে এ যেহেতু দেখো এই যে ড্রিমের সংখ্যা বোঝাচ্ছে, ড্রিম কি একটা নাউন, তাহলে যেই শব্দ নাউনকে মডিফাই করে, নাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা বোঝায়, তাকে কিন্তু আর্টিকেল না বলে আমরা চাইলে কখনো কখনো অ্যাডজেক্টিভ বলতে পারি। সো এটা অপশনে যদি তোমাদের অ্যাডমিশনে যদি এই ধরনের প্রশ্ন আসে, এটার নাম কি, এটা ডিটারমিনারও প্রশ্ন আসতে পারে, অথবা অ্যাডজেক্টিভ আসতে পারে, অথবা আর্টিকেল আসতে পারে। সো এটা আমরা তিন নামেই রাখতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে বলেছে হোয়াট ইজ আ ড্রিম। এখানে এ শব্দটার মিনিং একটি বলার প্রয়োজন নেই, স্বপ্ন কি। তার মানে আজকে আমাদের পুরো জিনিসটা, আমরা স্বপ্ন দেখি যে, স্বপ্ন কেন দেখি, কিভাবে দেখি, স্বপ্নের কারণ কি, স্বপ্ন আসলে কি সার্ভ করে, কোন পারপাসটা সার্ভ করে, এই পুরো জিনিসটা আমরা আজকে কভার করব। চলো আমরা প্যাসেজটার একটু ছবিটা দেখি। দেখো একজন মেয়ের, তার চুলের মধ্যে আসলে পৃথিবীর যেই মহাকাশে যেমন তারকারাজি থাকে, সেই তারকারাজি দিয়ে আসলে বোঝাচ্ছে তার মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা, অনেক ধরনের জিনিস নিয়ে সে ভাবছে। সো ঘুমের মধ্যে একটা মেয়ে চিন্তা করছে, কিছু একটা ভাবছে, এটা দিয়ে আসলে স্বপ্ন জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। সো আমরা আজকে এই স্বপ্ন নিয়ে পড়াশোনা করব। ওকে, খুব মনোযোগ দিয়ে বুঝবে। হ্যাঁ, প্যাসেজটা বারবারই বলছি, শব্দগুলো ধরতে না পারলে প্যাসেজটা কঠিন লাগবে, বাট ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো তাহলে শেষ পর্যন্ত তুমি পুরো জিনিসটা একদম পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। কি বলেছে দেখো, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। ওকে, সেন্টেন্সটার টেন্সটার দিকে একটু ফলো করো। এখানে টেন্সটা খুব জরুরি একটা ভূমিকা পালন করবে। দেখো ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, ওকে, একটা শব্দ পেলাম ফ্যাসিনেট। ওকে, ফ্যাসিনেট শব্দ হচ্ছে আকর্ষণ করা, আকর্ষণ করা। ওকে, এটা যদি সিনোনিম আসে তাহলে আসতে পারে হচ্ছে অ্যাট্রাক্ট। কি আসতে পারে? অ্যাট্রাক্ট আসতে পারে।
ওকে, তাহলে বলছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো হ্যাভ প্লাস ভি থ্রি, এটা কিসে আছে? ভি থ্রিতে আছে। তাহলে হ্যাভ প্লাস ভি থ্রি মিলে কি হয়? এইটুকু জিনিসটা যদি আসে তাহলে এটা হচ্ছে কি? এটা টেন্স যদি বলে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে বলেছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার্স। ফিলোসোফার্স মানে কি? দার্শনিকদেরকে, যারা চিন্তা করে গবেষণা করে পৃথিবীতে এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তারা হচ্ছে দার্শনিক। ধরো অ্যারিস্টটল আছে, গ্যালিলিও আছে, তাই না? তারা এক একজন দার্শনিক ছিলেন। তাহলে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর। ধরো এই শব্দটাতে একটু তোমরা মার্ক করো, থাউজেন্ডস বললে আমরা আসলে কি বুঝি? যখন দেখবা শুধু 1000 বলতেছে, তাহলে 1000 বলে কি হবে? 1000, 1000। আমার যদি 2000 বলতে কি বলবে? 2000, 2000, 2000 কিন্তু না, 2000। ওকে, 2000 টাকা। এখন যদি থাউজেন্ডস অফ বলে, খেয়াল রাখো, যদি থাউজেন্ডস অফ বলে, থাউজেন্ডস অফ বা থাউজেন্ডস বলে, এটা অর্থ হচ্ছে হাজার হাজার। অর্থ কি দাঁড়ায়? হাজার হাজার। তাহলে শুধু 1000 না, কিন্তু এটা কিন্তু হাজার হাজার। তাহলে কয়েক হাজার হতে পারে, 10,000, 20,000 বছর হতে পারে। ফর ইয়ার্স অফ ইয়ার্স, তাহলে বলেছে স্বপ্ন দার্শনিকদেরকে হাজার হাজার বছর ধরে আকর্ষণকে আসছে, মোহিত করে আসছে, বিমোহিত করে আসছে। তার মানে স্বপ্ন জিনিসটা গবেষকদেরকে মুগ্ধ করে আসছে, চিন্তিত করে আসছে, আকর্ষণ করে আসছে, সেটা হাজার হাজার বছর ধরে। তার মানে গবেষকরা এটা ভাবতেছেন জিনিসটা কি, বা দার্শনিকরা এটা চিন্তা করতেছেন জিনিসটা কেন হয়, এটা নিয়ে তাদের চিন্তাটা হাজার বছরের, একদিন দুই দিনের না। But only recently have dreams been subjected to empirical research and scientific study. এখানে গ্রামারের একটা টার্ম ঘটেছে, দেখো অনলি রিসেন্টলি পরে প্যাটার্নটা দেখো, সাবজেক্টের আগেই ভার্ব আসছে, সাবজেক্টের আগে কি আসছে? অক্সিলিয়ারি ভার্ব। এই যে প্যাটার্নটা, এটা কেন হয়েছে? এখানে শব্দের শুরুতে দেখো একটা নেগেটিভ অ্যাডভার্ব দেওয়া আছে, অনলি রিসেন্টলি। হ্যাঁ, এই ধরনের অনলি রিসেন্টলি, অনলি বিফোর, অনলি আফটার, এই শব্দগুলো থাকলে আমাদের অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে আসে, এবং গ্রামারের ভাষায় এটা একটা নাম আছে, খেয়াল করো। যেমন নেভার দিয়ে যদি বাক্যটা শুরু হয়, তারপর হচ্ছে নট আনটিল, নট আনটিল, তারপর হচ্ছে কি হতে পারে আমাদের? অনলি দিয়ে শুরু হতে পারে, অনলি রিসেন্টলি, অনলি রিসেন্টলি, অনলি বিফোর বা অনলি আফটার, অনলি আফটার। তাহলে এগুলোর পরে প্যাটার্নটা কিরকম হয়? সেন্টেন্সের প্যাটার্ন হচ্ছে আগে অক্সিলিয়ারি ভার্ব, তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপর হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। ওকে, এই যে প্যাটার্নটা গ্রামারের, এটাকে আমরা বলি হচ্ছে ইনভার্সন। হ্যাঁ, তোমরা এটা একাডেমিকে যদিও শব্দটা পাবা না, বাট অ্যাডমিশনে তুমি সার্টেনলি এই ওয়ার্ডটা পাবা। সো ইট ইজ কল্ড ইনভার্সন। ইনভার্সন শব্দটা এসেছে ইনভার্স থেকে। ইনভার্স মানে কি? ইনভার্স মানে হচ্ছে উল্টে দেওয়া। আমরা এই যে ম্যাথে অনেক ইনভার্স বলি না, তাই ইনভার্সের মতো দেখো, সাবজেক্টের আগে যখন অক্সিলারি ভার্ব চলে যাচ্ছে, সেটা কেন হচ্ছে? বাক্যের শুরুতে নেগেটিভ অ্যাডভার্বের জন্য, অথবা কোনো জিনিসের উপর অধিক তারতম্য, অধিক গুরুত্ব বোঝানোর জন্য, অধিক প্রেশারাইজ করার জন্য, ইম্প্যাক্ট ফেলার জন্য। তাহলে এরকম করে যদি বিভিন্ন নেগেটিভ ওয়ার্ড বা অ্যাডভার্ব বাক্যের শুরুতে থাকে, আমাদের ইনভার্সন হয়। আমরা অ্যাডমিশনে সেই ব্যাপারগুলো তোমাদেরকে পড়াবো। তাহলে এইটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলতে হচ্ছে ইনভার্সন। ওকে, ইনভার্সন। ওকে, এবার আসো, তাই বলেছে অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু। সাবজেক্ট টু শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা, কোনো কিছুর অন্তর্ভুক্ত করা বা আওতাভুক্ত করা, অন্তর্ভুক্ত করা বা আওতাভুক্ত করা, আওতাভুক্ত করা। ইম্পিরিক্যাল রিসার্চ মানে হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা। আমরা কি বলবো এটাকে? বৈজ্ঞানিক। হ্যাঁ, বা তোমরা বলতে পারো হচ্ছে গবেষণা, শুধু গবেষণা বলতে ইম্পিরিক্যাল রিসার্চ, বা পরীক্ষামূলক গবেষণা বলতে পারি এটাকে, পরীক্ষামূলক গবেষণা। হ্যাঁ, পরীক্ষামূলক গবেষণা, এটাকে আমরা কি বলবো? পুরো জিনিসটা ইম্পিরিক্যাল, কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ ইম্পিরিক্যাল, কারণ সে মডিফাই করেছে কাকে? রিসার্চকে। রিসার্চ হচ্ছে একটা নাউন। আচ্ছা দেখো, তাহলে আমি কি বলছি? পরীক্ষামূলক গবেষণা, পরীক্ষামূলক গবেষণা। আমরা বাক্যটা পুরোটা পড়ি, তারপর বুঝবো। অ্যান্ড সাইন্টিফিক স্টাডি, এবং কি বলেছে? বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক কি বলা যায়? গবেষণা। স্টাডি অর্থ এখানে গবেষণাই, বৈজ্ঞানিক গবেষণা। দুইটা শব্দ হচ্ছে গবেষণা এখানে। হ্যাঁ, আচ্ছা এবার কি বলছে? এইটুকু আগে বোঝো কি বলছে। দেখো বলছে
ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। স্বপ্ন জিনিসটা গবেষকদেরকে বা দার্শনিকদেরকে হাজার হাজার বছর যাবৎ আকর্ষণ করতেছে যে কেন স্বপ্ন দেখি আমরা, স্বপ্নটা কিভাবে দেখি। হ্যাঁ, তারা ভাবছে জিনিসটা এমন কেন, কি দেখি আমি। হ্যাঁ, সে খুবই কনফিউজ ছিল গবেষকরা। বাট অনলি রিসেন্টলি, কিন্তু অত্যন্ত সাম্প্রতিক সময়ে, গত হয়তো 50-60 বছরে, হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু, স্বপ্নকে আওতাভুক্ত করা হয়েছে এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি, অর্থাৎ পরীক্ষামূলক গবেষণা ও বৈজ্ঞানিক গবেষণার আওতায় সেটাকে নিয়ে আসা হয়েছে মাত্র সাম্প্রতিককালে, হয়তো 30, 40, 50 বছর। তার বোঝানো হয়েছে যে স্বপ্ন জিনিসটা মানুষকে বা গবেষকদেরকে বিভিন্নভাবে আকর্ষিত করতেছে, মুগ্ধ করতেছে, প্রশ্নবিদ্ধ করতেছে, তাদেরকে হতবুদ্ধি করে ফেলতেছে, সেটা হাজার হাজার বছর ধরে। বাট এটা নিয়ে কেউ গবেষণা করে নাই যে স্বপ্ন কেন দেখি, স্বপ্নটা কোত্থেকে আসে, স্বপ্নের উদ্দেশ্যটা কি, স্বপ্নের কারণটা কি, স্বপ্নের কাজ কি। এইটা অত্যন্ত সাম্প্রতিক সময়ে এসে এটাকে পরীক্ষামূলক গবেষণা ও বৈজ্ঞানিক গবেষণা আওতাভুক্ত করা হয়েছে। তাহলে এটা যেহেতু এখন গবেষণার একটা পার্ট, তাই গবেষণার জন্য এটা আমরা পড়তেছি যে গবেষণা করে আসলে কি ফলাফল পাইলো, স্বপ্নের উদ্দেশ্য কি পাচ্ছে। চান্সেস আর দ্যাট, এমনটা হতে পারে যে, চান্সেস আর দ্যাটের বাংলা অর্থ হচ্ছে সেরকম যে এমনটাও হতে পারে, এমনটারও একটা সম্ভাবনা রয়েছে। ইউ হ্যাভ often ফাউন্ড, আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, yourself পাজলিং। হ্যাঁ, পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ আ ড্রিম। পাজলিং অর্থ হচ্ছে হতবুদ্ধিকর হওয়া। হ্যাঁ, একেবারে তুমি পাজলিং অর্থ হচ্ছে পারপ্লেক্সড, এটার সিনোনিম কি পাবা? পারপ্লেক্সড, পারপ্লেক্সড বা কনফিউজড বলতে পারো, পারপ্লেক্সড। আর এটার বাংলা কি বলো? হতবুদ্ধিকর, হতবুদ্ধিকর। হ্যাঁ, বা হতবুদ্ধি। বলেছে ইউ হ্যাভ ফাউন্ড ইউর সেলফ পাজলিং, তুমি হয়তো হতবুদ্ধি হয়ে গেছো ওভার দ্য কন্টেন্ট। কন্টেন্ট মানে কি? বিষয়। আমরা জানি এই যে আমরা কন্টেন্ট বলি না, কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে বিষয় অফ ড্রিম। তাহলে তুমি হয়তো স্বপ্নের বিষয়বস্তু নিয়ে তুমি হয়তো মাঝে মাঝে খুবই অবাক হয়েছো, হতবুদ্ধি হয়েছো যে স্বপ্ন কি কাজ করে, স্বপ্ন কোত্থেকে আসে। তাহলে স্বপ্ন নিয়ে তুমি হয়তো মাঝে মাঝে হতবুদ্ধি হয়েছো, মাঝে মাঝে তুমি খুব বোকা হয়ে গেছো। অর পারহেপস, অথবা, পারহেপসের বাংলা কি? অথবা, অথবা হতে পারে ইউ হ্যাভ ওন্ডার্ড, তুমি অবাক হয়েছো। ওন্ডারের বাংলা কি? অবাক হয়। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, খেয়াল করো এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট। ইউ হ্যাভ, কিন্তু এখানে ভিইটা কাকে রিপ্রেজেন্ট করছে? এই ভিই রিপ্রেজেন্ট করছে হচ্ছে হ্যাভ কে। ওকে, তাহলে হ্যাভ প্লাস ভি3 আছে যেহেতু, তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বলেছে পারহ্যাপস ইউ হ্যাভ ওন্ডার্ড ওয়াই ইউ ড্রিম অ্যাট অল, তুমি আসলে স্বপ্ন কেনই বা দেখো, এটা নিয়ে তুমি হয়তো অবাক হইছো, তুমি হয়তো আশ্চর্যান্বিত হইছো যে আমি স্বপ্ন বা কেনই দেখি। তাহলে বলেছে যে এলেনটা আরেকবার দেখো, চান্সেস আর দ্যাট ইউ হ্যাভ often found yourself puzzling over the content of a dream, তুমি হয়তো স্বপ্নের বিষয়বস্তু নিয়ে খুব হতবুদ্ধি হয়েছো। or perhaps you have wondered why you dream at all, তুমি আসলে স্বপ্ন কেনই বা দেখো, স্বপ্ন দেখার আসলে কারণটা কি, এইটা ভেবে ভেবে তুমি অনেক বেশি অবাক হয়েছো, অনেক বেশি তুমি সারপ্রাইজড হয়েছো, কেনই বা স্বপ্নটা দেখি, স্বপ্ন দেখার কারণটা কি, উদ্দেশ্য কি, কোত্থেকে হলো স্বপ্ন। বুঝতে গেল? তবে স্বপ্ন নিয়ে আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছি এখন। আসলে আমরা দেখি প্রশ্নগুলো আমরা জটলাটা ভাঙতে পারি কিনা। ফার্স্ট, একদম শুরুতে, লেটস স্টার্ট বাই আনসারিং আ বেসিক কোয়েশ্চেন। খুবই সুন্দর একটা কোয়েশ্চেন এখান থেকে ঢাকা ভার্সিটিতে আসতে পারে। ঢাকা ভার্সিটিতে আমাদের টেক্সট বই থেকে প্রশ্নের পরিমাণ বেশি, ঢাবিতে এবং রাবিতে। হ্যাঁ, ডিও এন্ড আর ইউ এই দুইটা জায়গায় আমাদের টেক্সট বইয়ের প্রশ্ন অনেক বেশি আসে, ইভেন গুচ্ছতেও। এই যে লেটস স্টার্ট, হ্যাঁ, লেটস, লেটস প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে যে সেন্টেন্স শুরু হয় এটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, যেমন বলতে পারি কি, লেটস হ্যাভ আ কাপ অফ কফি। হ্যাঁ, চলো এক কাপ কফি খেয়ে আসি। তাহলে কি? লেটস প্লাস ভার্বে বেস ফর্ম। বললাম যে লেটস প্লে ফুটবল বা লেট আস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি। তাহলে এখানে দেখো, এখানে প্যাটার্নটা কি দাঁড়াইলো? এই যে আমার লেটস, হ্যাঁ, লেট অথবা লেটস, এরপরে যখন ভার্বের বেস ফর্ম পাচ্ছি আমি, ভার্বের বেস ফর্ম, তাহলে এই যে লেটস এবং ভার্বের বেস ফর্ম, এই জিনিসটাকে আমরা পুরো পার্টটা কি বলবো? তাহলে এই সেন্টেন্সটা তোমরা নাম দিবা কি? এই ধরনের সেন্টেন্সের নাম দিব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, ডান। ওকে, তাহলে কি বলছে দেখো যে লেটস স্টার্ট, চলো আমরা শুরু করি
বাই আনসারিং আ বেসিক কোয়েশ্চেন। যখন প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি থাকে, মোস্ট অফ দ্য কেসেস এটা হচ্ছে একটা জিরান্ড। এটা কি একটা জিরান্ড? ওকে, চলো একটা সহজ সাধারণ প্রশ্নের উত্তর দিয়ে আমরা আমাদের উত্তর খোঁজা শুরু করি যে কেন স্বপ্ন দেখি, স্বপ্নের উদ্দেশ্যগুলো কি। হোয়াট ইজ আ ড্রিম? স্বপ্ন কি? এটাই আমাদের মূল প্রশ্ন। আমরা স্বপ্ন কি এটা নিয়ে একটু জানবো। আ ড্রিম ক্যান ইনক্লুড, ইনক্লুড অর্থ কি? অন্তর্ভুক্ত করা। এটা কিন্তু ভার্ব আছে, হ্যাঁ, ভার্বে বেসড ফ্রম, যেহেতু ক্যান মোডাল ভার্বের পরে আমরা জানি কি মোডালের পরে কি বসে বলতো, মোডালের পরে বসেছে ভার্বের বেস ফর্ম। তাহলে এটা কি ভার্বের বেস ফর্ম আছে, ইনক্লুড অর্থ কি? অন্তর্ভুক্ত করা, অন্তর্ভুক্ত করা, বা আমরা বলতে পারি থাকা। তাহলে বলেছে একটি স্বপ্নের মধ্যে থাকতে পারে এনি অফ দ্য ইমেজেস, যে কোনো, এনিও কিন্তু এক ধরনের ডিটারমিনার, এনিও কিন্তু এক ধরনের কি ডিটারমিনার, হ্যাঁ, সংখ্যা বোঝায় কোনো জিনিসের ডিটারমিনার। তাহলে বলেছে এনি অফ দ্য ইমেজেস, যে কোনো চিত্র, স্বপ্ন, আমরা যে স্বপ্ন দেখি স্বপ্নের মধ্যে হতে পারে যে কোনো চিত্র, থটস, যে কোনো চিন্তা থাকতে পারে স্বপ্নের মধ্যে, সহজ শব্দগুলো বাংলা লিখলাম না, থটস অ্যান্ড ইমোশনস, এবং স্বপ্নের মধ্যে থাকতে পারে আবেগ, দ্যাট আর এক্সপিরিয়েন্স। তাহলে এখানে দ্যাট কাকে বুঝাইছে? দেখো, এই দ্যাট ইমোশনসকে বুঝাইছে, এই দ্যাট থটসকে বুঝাইছে, ইভেন এই দ্যাট আমাদের এই ইমেজকে বুঝাইছে। তাহলে দ্যাট যেহেতু অনেকগুলো নাউনের পরিবর্তে বসছে, তাকে আমরা কি বলবো? রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? ওকে, তাহলে বলেছে a dream can include any of the images, thoughts and emotions. তাহলে স্বপ্নের মধ্যে থাকতে পারে যে কোনো চিত্র, যে কোনো চিন্তা, যে কোনো আবেগ, দ্যাট আর এক্সপিরিয়েন্সড, যা আমরা অনুভব করি, যা আমরা অভিজ্ঞতালব্ধ হই ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে। তাহলে স্বপ্ন আমরা কখন দেখি? ঘুমের মধ্যে। তাহলে ডিউরিং একটা প্রিপোজিশন, স্লিপ হচ্ছে একটা নাউন। তাহলে এক্সপিরিয়েন্স কিসে আছে? আর এক্সপিরিয়েন্স, এটা V3 তে আছে, হ্যাঁ, প্যাসিভ সেন্টেন্স। এইটুকু অংশকে আমরা কি বলবো? দেন দেখো, আর এক্সপিরিয়েন্স যেহেতু প্যাসিভে আছে, প্যাসিভে আছে, হ্যাঁ, এটা হচ্ছে প্যাসিভ ইনডেফিনিট। প্যাসিভের কিসে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, আচ্ছা, এবার আসি আমরা এক্সপিরিয়েন্স অর্থ কি? অভিজ্ঞতালব্ধ হওয়া বা হচ্ছে অভিজ্ঞতা পাওয়া। আমরা এটাকে বলবো হচ্ছে অভিজ্ঞতালব্ধ হয়। তুমি তো বলতে পারবে দেখতে পাই, তাই না? অভিজ্ঞতা লব্ধ হওয়া, ঠিক আছে? ওকে, তাহলে বলো যে স্বপ্নের মধ্যে থাকে যে কোনো চিত্র, যে কোনো চিন্তা, যে কোনো আবেগ, যা আমরা ঘুমের মধ্যেও অভিজ্ঞতালব্ধ হই, আমরা দেখতে পাই, বুঝতে পাই। আচ্ছা, ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড। বলেছ স্বপ্নটা হতে পারে, ভিভিড ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, দেখো এইটার শব্দ অর্থ হচ্ছে স্পষ্ট। অর্থ কি? স্পষ্ট, খুবই স্পষ্ট। এক্সট্রা অর্ডিনারিলি ওয়ার্ডটা কাকে মডিফাই করেছে? এই ভিভিডকে, যে কতটা স্পষ্ট, অসাধারণভাবে স্পষ্ট, অসাধারণভাবে, হ্যাঁ, এটা একটা অ্যাডভার্ব, অর্থ হচ্ছে অসাধারণভাবে, অসাধারণভাবে। বলছে স্বপ্ন হতে পারে অসাধারণভাবে স্পষ্ট, অর্থাৎ তুমি স্বপ্নে কি দেখছো, রাতের ঘুম ভাঙার পরে বা সকালে তুমি পুরোটা বলতে পারতেছো। তুমি কি দেখছো? তুমি কি আকাশ থেকে পড়ে গেছো, বিল্ডিং থেকে পড়ে গেছো, তুমি গাছের ডালা ভেঙে পড়ে গেছো, কাকে মারতে গেছো, খুন করতে গেছো, এগুলো কিন্তু স্বপ্ন দেখি আমরা, তাই না? তো তুমি বলতে পারবা যে আমি এইটা এইটা দেখছি। আমরা স্বপ্ন অনেক সময় দেখি যে অনেক দামি খাবার খাইতেছি। আমি অনেক মাঝে মাঝে স্বপ্ন দেখি যে আমি প্রায় এরকম আমার স্বপ্ন দেখি, আমি যেহেতু একটু ভোজন রসিক মানুষ, আমি খাবার খাই। তো আমি একবার ছোটবেলায় আমার মনে আছে, আমি স্বপ্ন দেখতাম যে আমি যদি ওই যে তোমার ওই যে আলিফ লায়লা আছে, বা আমি যদি অদৃশ্য হইতে পারতাম, তাহলে আমি কি করতাম? হ্যাঁ, মানুষ অনেক কিছু চায়, স্বর্ণ গয়না। আমিও তখন অদৃশ্য দেখতেছি, আমি দোকানে গিয়ে ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে ফেলতেছি, বুঝছো? তারা দেখতেছে না, সেটা মজার ছিল। ভালো রেস্টুরেন্ট না, সিঙ্গারা, পুরি, চপ, এগুলো খাইতেছি, খুব মজা লাগতেছে। সেটা হইতে পারে যে তুমি যা দেখছো তাই স্পষ্ট মনে আছে, অর ভেরি ভেগ। দেখো, ভেগ মানে কি? অস্পষ্ট, অস্পষ্ট। তাহলে এইটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ মাথায় রাখবা, এবং অ্যাডজেক্টিভকে যে মডিফাই করেছে সে কি? সে হচ্ছে একটা অ্যাডভার্ব, এবং তোমরা মডিফায়ারে শিখেছো, এটাকে কিন্তু আমরা ইন্টেন্সিফায়ারও বলতে পারি। তাহলে বলেছে স্বপ্ন হতে পারে অসাধারণভাবে স্পষ্ট অথবা খুবই অস্পষ্ট, ঘোলাটে আর কি, যেটা মনে থাকে না। ফিল্ড উইথ জয়ফুল, স্বপ্নটা পরিপূর্ণ হতে পারে জয়ফুল, আনন্দদায়ক ইমোশনস, আবেগ দিয়ে, আনন্দদায়ক, আনন্দদায়ক আবেগ, আনন্দদায়ক।
তাহলে স্বপ্ন হতে পারে আনন্দদায়ক আবেগে ভরপুর অর ফ্রাইটেনিং ইমেজেস, অথবা ভয়ঙ্কর বা ভীতিকর, ভয়ঙ্কর অথবা ভয়ঙ্কর চিত্রে ভরা, ছবিতে ভরা। হ্যাঁ, ফ্রাইটেনিং এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, মাথায় রাখতে হবে, যেহেতু ইমেজেস একটা নাউন, তাহলে ইমেজকে মডিফাই করতেছে কে, এই ফ্রাইটিং ওয়ার্ডটা। তাহলে স্বপ্ন হতে পারে অনেক বেশি স্পষ্ট অথবা খুব অস্পষ্ট। স্বপ্ন পরিপূর্ণ হতে পারে আনন্দদায়ক আবেগ দিয়ে, স্বপ্নের মধ্যে তুমি এটা পাইছো, তুমি স্বর্ণের খনি পাইছো, তুমি খাবার পাইছো, তুমি মজা পাইছো, তাই না? আবার হতে পারে ভয়ঙ্কর, তোমাকে কেউ গুলি করে দিছে, তোমাকে কেউ কোপ দিয়ে তোমার চোখ খুলে ফেলছে, তোমার কোপ দিয়ে তোমার গলা ফেলে দিছে, এরকম ভয়ঙ্কর চিত্র তোমার থাকতে পারে, ভয়ঙ্কর চিত্রে পরিপূর্ণ হতে পারে। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, খুবই স্পষ্ট, ফোকাস তো স্পষ্ট, স্পষ্ট এবং বোধগম্য। আন্ডারস্ট্যান্ডেবল ওয়ার্ডটা দুইটাই দেখো, এটাও নাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, অথবা বোধগম্য হতে পারে, খুবই বোধগম্য হতে পারে তোমার স্বপ্নটা, অর আনক্লিয়ার, অপরিষ্কার, অ্যান্ড কনফিউজিং, এবং খুবই কনফিউজিং মানে কি, খুবই কি বলতে পারো তুমি এটাকে, খুবই দ্বিধান্বিত বলতে পারো, স্বপ্ন দ্বিধান্বিত, যে কি দেখলাম, এটাই কি দেখলাম, এমনটা, এরকম দ্বিধান্বিত হতে পারে। তাহলে স্বপ্নর অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু আমরা এখানে পেয়েছি, দ্বিধান্বিত। ওকে, তাহলে এইটুকু বুঝলাম যে স্বপ্নের এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে আসো, ওয়াই ডু উই ড্রিম। এইবার আমরা স্বপ্ন কি সেটা শিখলাম, এখন আমাদের প্রশ্ন হচ্ছে ওয়াই ডু উই ড্রিম, আমরা আসলে স্বপ্ন দেখিটা কেন, স্বপ্নের আসলে কারণটা কি, পারপাসটা কি। হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ, স্বপ্নের উদ্দেশ্যই বা কি। হ্যাঁ, পারপাস মানে কি, উদ্দেশ্য, স্বপ্নের উদ্দেশ্য কি, স্বপ্ন আসলে কেন দেখি। হোয়াইল মেনি, এবার আমরা একটু উত্তরগুলো খুঁজবো যে স্বপ্নটা কেন দেখি, স্বপ্নের উদ্দেশ্য কি। হোয়াইল মেনি থিওরিজ, থিওরিজ মানে কি, অর্থ হচ্ছে তত্ত্ব, রাইট, তত্ত্ব। হ্যাঁ, মেনি এখানে কি হবে, মেনি হচ্ছে ডিটারমিনার, কতটা তত্ত্ব সেটা সংখ্যা বোঝাচ্ছে, ডিটারমিনার। হ্যাঁ, ডিটারমিনার, এটা ঢাবিতে একটা প্রশ্ন আসছিল, এটার যে মেনি শব্দটাকে আমরা কোন ধরনের প্রোনাউন বলতে পারি, সরি অ্যাডজেক্টিভ বলতে পারি, বা প্রোনাউন যদি বলো, মেনি শব্দটার প্রোনাউন হচ্ছে মেনি, তারপর হচ্ছে ওয়ান, এনি, এভরি, এভরিবডি, এনিবডি, অল, তারপর হচ্ছে নান, ওয়ান, এগুলোকে আমরা বলবো হচ্ছে ইনডেফিনিট, অর্থাৎ সে কাউকে নির্দিষ্ট করে বলতেছে না, অনির্দিষ্ট, যে কেউ, যে কোনো একজন। তাহলে এগুলো কি হবে, এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। ওকে, প্রোনাউনে তোমরা চারটা পড়লে বুঝতে পারবো, ইনডেফিনিট প্রোনাউন। এটাকে আমরা কি বলছি, এগুলোর নাম দিচ্ছি হচ্ছে আমরা ইনডেফিনিট প্রোনাউন। তারপর খেয়াল করো, বলেছে while many theories have been proposed, এখানে প্রপোজ অর্থ কি, প্রস্তাবিত করা, প্রস্তাব দেওয়া। হ্যাঁ, এটা প্যাসিভে আছে, খেয়াল করো, হ্যাভ বিন এর পরে প্রপোজ, এটা কিন্তু প্যাসিভে আছে, এরপর হচ্ছে কি, প্রস্তাব দেওয়া, প্রস্তাব দেওয়া। বলেছে এখানে while এর মিনিংটা খুব ইম্পর্টেন্ট, দেখো while কি করেছে, এই কথাটার সাথে পরবর্তী যে বাক্যাংশটা আছে এই দুটো কিন্তু কানেক্ট করছে সে। দেখো, while many theories have been proposed, এখানে while অর্থ যখন না, while শব্দ অর্থ হচ্ছে যদিও, while কিন্তু অনেক সময় অলদো বা দোয়ের কাজ করে, এখানে while যেহেতু যদিওর কাজ করেছে, দুইটা ক্লজকে যুক্ত করেছে, তাহলে আমি কি বলবো, যেই ধরনের পার্ট অফ স্পিচ দুইটা ক্লজকে কানেক্ট করে, হ্যাঁ, তাকে আমরা বলেছি কনজাংশন। কি বলি আমরা, কনজাংশন। সহজ হিসাব কনজাংশন, এটা হ্যাঁ, দো বা অলদোর কাজ করতেছে। while many theories have been proposed, যদিও অনেকগুলো তত্ত্ব, স্বপ্নটা আমরা কেন দেখি এটার ব্যাপারে অনেকগুলো তত্ত্ব দেওয়া হয়েছে, no consensus has emerged, active sentence। কনসেনসাস মানে কি, ঐকমত, ঐকমত মানে কি, একমত। এটা সিনোনিম কি পাবা, এগ্রিমেন্ট, খুবই সুন্দর একটা নাউন, এটা নাউনে আছে, সিনোনিম হচ্ছে এগ্রিমেন্ট, একমত, ঠিক আছে। হ্যাজ ইমার্জ, ইমার্জ কি, উদ্ভূত হওয়া, উদ্ভূত হওয়া বা তৈরি হওয়া। তাহলে বলেছে কিন্তু কোন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু হ্যাজ ইমার্জড, প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভে, কিন্তু বলেছে যে কিন্তু কোন একমত এখনো উদ্ভূত হয় নাই, একমত তৈরি হয় নাই। অনেকে অনেক তত্ত্ব বলতেছে কিন্তু সবাই মিলে না একমত হইতে পারতেছে না যে আসলে এইটা হলো স্বপ্নের উদ্দেশ্য, এই কারণে স্বপ্ন দেখি, এটা কেউ সাইন্টিফিক্যালি প্রুফ করে দেখাইতে পারতেছে না। অনেক অনেক তত্ত্ব বলতেছে, অনেক গবেষণালব্ধ ফলাফল দেখাচ্ছে, বাট কোনোটাই না একদম পিওর না, কোনো ম্যাথমেটিক্যালি মিলতেছে না যে আসলে এইটাই হলো উদ্দেশ্য।
সো এটাই বলেছি যে যদি অনেকগুলো তত্ত্ব উপস্থাপিত হয়েছে, প্রস্তাবনা দেওয়া হয়েছে, কিন্তু ঐকমত তৈরি হচ্ছিল না বা হয়নি। কনসিডারিং, এবার একটা সুন্দর লাইন খেয়াল করো, কনসিডারিং, হ্যাঁ এটা প্রেজেন্ট পার্টিসিপল, ওকে, অথবা তোমরা এটাকে না জিরান বলবা, সরি এটা আছে প্রেজেন্ট পার্টিসিপল না জিরান, ওকে জিরান বলেছে কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন আ ড্রিমিং স্টেট, স্টেট মানে কি অবস্থা, অবস্থা, হ্যাঁ বলেছে আমরা স্বপ্নে থাকা অবস্থায় যে সময়টা কাটাই, যেটুকু সময় কাটাই সেটাকে যদি বিবেচনায় নেই, তাহলে আমরা অনেকে শুনি না স্বপ্নে আমরা 3 সেকেন্ড কাটাই, 4 সেকেন্ড কাটাই, 5 সেকেন্ড কাটাই। আচ্ছা, তাহলে আমরা যে স্বপ্ন কতটুকু দেখি বা ঘুমটা কতটুকু স্বপ্ন দেখি, সেই টাইমটা যদি বিবেচনা করি, কনসিডার মানে কি বিবেচনা করা, দ্য ফ্যাক্ট দ্যাট, সত্যি কথা হলো, রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, গবেষকরা যে এখনো বুঝতে পারতেছে না দ্য পারপাস অফ ড্রিমস, স্বপ্নের উদ্দেশ্য, মে সিম বাফলিং, এটা খুবই অবাক করার মতো মনে হয়, অবাক, অবাক করার মতো। বলছি আমরা যদি স্বপ্নে কতটুকু টাইম আমরা স্বপ্নে কাটাই সেটা যদি আমরা জানি, গবেষক যদি জানে, গবেষণা অনেকে বলে 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড এরকম বলে থাকে, তাহলে আমরা যদি টাইমটা যদি জানি, তাহলে গবেষকরা যে এখনো বুঝতে পারতেছে না যে স্বপ্নের উদ্দেশ্য কি, সেইটা একটু অবাক করার মতো লাগে, যে আসলে আমরা অনেকটা আগাইতে পারি নাই, আমরা এখনো স্বপ্ন নিয়ে খুব বেশি কিছু জানতে পারি নাই। হ্যাঁ, গবেষকরা গবেষণা করতেছে, কিন্তু আমরা তো অনেক বছর যাবত শুনে আসতেছি যে স্বপ্ন দেখে মানুষ খুব কম সময়ে, হয়তো সেটা অল্প সময় হয়ে থাকে, তাহলে সেটা যদি হয়, সেটা যদি বিবেচনা করি যে অল্প সময় স্বপ্ন দেখে, তাহলে স্বপ্নের উদ্দেশ্যটা বের করতে পারতেছে না, সেইটা কিন্তু একটা অবাক করার মতো ব্যাপার। এইটুকু আমাদের এখানে বলা হলো, ঠিক আছে। এবার আসো, হাউএভার, যাই হোক কি আর করার, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট, এটাও বিবেচনা করাটা গুরুত্বপূর্ণ যে, টু কনসিডার কি, এখানে একটা ইনফিনিটিভ, হ্যাঁ, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার, ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ওকে, কনসিডার মানে কি বিবেচনা করা, বিবেচনা করা, তোমরা অনেকে থিঙ্ক বলতে পারো, ইট ইজ ইম্পর্টেন্ট টু থিঙ্ক, তো বলেছে ইট ইজ ইম্পর্টেন্ট টু থিঙ্ক দ্যাট, এইটা বিবেচনা করাটা জরুরি যে সায়েন্স ইজ স্টিল, বিজ্ঞান এখনো আনরাভেলিং, আনরাভেল মানে উন্মোচন করা, উদ্ঘাটন করা, খুঁজে খুঁজে বের করা, তাহলে কি হবে আনরাভেলিং, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা সেন্টেন্স, ইজ আনরাভেলিং, বিজ্ঞান এখনো উদ্ঘাটন করছে, উদ্ঘাটন করা, হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাডমিশনে আসে তাই আমি সেন্টেন্সগুলো দাগাই দিচ্ছি। আনরাভেল মানে কি উদ্ঘাটন করা, হ্যাঁ উদ্ঘাটন করা, কোনো জিনিস খুঁজে বের করা, উদ্ঘাটন করা, কি হবে উদ্ঘাটন করা। তাহলে বলেছে যে সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং দ্য এক্সাক্ট পারপাস এন্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, কিন্তু এই জিনিসটা ভাবাটাও যে গুরুত্বপূর্ণ যে বিজ্ঞান এখনো কি করতেছে, স্বপ্নের, স্বপ্নের না, বিজ্ঞান এখনো ঘুমের উদ্দেশ্য এবং ঘুমের কাজ, ফাংশন থেকে ফাংশন হচ্ছে কাজ, ঘুমেরই কাজ এবং উদ্দেশ্য নিয়ে বিজ্ঞান এখনো উদ্ঘাটন করতেছে, এটা তো গুরুত্বপূর্ণ। তাহলে বিজ্ঞান এখনো পর্যন্ত ঘুম নিয়ে কাজ করতেছে, ঘুমের উদ্দেশ্য উদ্ঘাটন করতেছে, ঘুমাইলে কি সুবিধা হয়, কি অসুবিধা হয়, কি লাভ হয় আমার, সেটা উদ্ঘাটন করতেছে, তাহলে ভবিষ্যতে স্বপ্ন নিয়েও সে ভালো একটা ডিসিশন দিতে পারবে। সো এইটাও আমাদের বিবেচনায় রাখাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট, কিছু কিছু গবেষকরা এমনটা বলে, হ্যাঁ সাজেস্ট এখানে একটা নন ফাইনাইট ভার্ব, সরি ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ যার কোনো অবজেক্ট নাই, ইনট্রানজিটিভ ভার্ব, ওকে, এই সাজেস্ট কি ইনট্রানজিটিভ, কারণ কি এখানে কোনো অবজেক্ট নাই। তাহলে বলেছে সাম রিসার্চার্স, কিছু কিছু গবেষকরা, এখানে সাম মানে কি, সাম মানে হচ্ছে আ ফিউ, অল্প কিছু, হ্যাঁ অল্প কয়েকজন, হ্যাঁ সাম কিন্তু এখানে ডিটারমিনার, সাম কি ডিটারমিনার, হয়েছে সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট, কিছু কিছু গবেষকরা এমন পরামর্শ দেয় যে ড্রিমস সার্ভ নো রিয়াল পারপাস, অর্থাৎ স্বপ্নের কোনো প্রকৃত সত্যিকার কোনো উদ্দেশ্যই নাই, এটা কোনো কোনো গবেষক বলে। তাহলে কোনো কোনো গবেষকরা বলতেছে যে না স্বপ্নের কোনো উদ্দেশ্য নাই, এটা এমনি আসে, কেউ কেউ বলে এটা। হোয়াইল অপরদিকে আদার্স বিলিভ দ্যাট, অন্যরা বিশ্বাস করে যে ড্রিমিং ইজ ইসেনশিয়াল টু, তাহলে ড্রিমিং কি এখানে একটা কি জিরান, ওকে ড্রিমিং, অনেকে বলতেছে যে স্বপ্ন দেখাটা ইজ ইসেনশিয়াল টু, ইসেনশিয়াল টু প্রিপোজিশনটা মনে রাখো, ইসেনশিয়াল টু অর্থ কি দরকারি, এটা তোমাদের
একাডেমিক অ্যাডমিশনের সব জায়গায় আসে। ইসেনশিয়াল টু, কোনো জিনিস দরকারি, কোনো জিনিস গুরুত্বপূর্ণ, কোনো জিনিস ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট, নেসেসারি, রিকোয়ার্ড, তাহলে কি হবে? তাহলে ইসেনশিয়াল টু মানে কি? দরকারি। বলেছে যে কিন্তু আরো অন্যান্য গবেষকরা মনে করে যে ড্রিমিং ইজ ইসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। ওয়েলবিং মানে কি? সুস্থতা, রাইট? সুস্থতা। কিন্তু অন্য গবেষকরা মনে করতেছে যে এই স্বপ্ন দেখাটা আমাদের মানসিক, আমাদের আবেগীয় ও শারীরিক সুস্থতার জন্য ইম্পর্টেন্ট। তার মানে কেউ কেউ গবেষক বলতেছে স্বপ্নের কোনো উদ্দেশ্য নেই, স্বপ্ন কোনো কাজই করে না, এমনি এমনি হয়। বাট অন্য গবেষকরা বলতেছে না, স্বপ্নটা আমাদের মানসিক, আমাদের আবেগীয় এবং আমাদের শারীরিক সুস্থতার সাথে স্বপ্নের একটা সম্পর্ক রয়েছে। বোঝা গেল? তারপরে এখানে দুই ধরনের মতামত আসলো। কেউ বলতেছে কোনো উদ্দেশ্য নেই, কেউ কেউ বলতেছে না এটা আমাদের সুস্থতার জন্যই খুব জরুরি। ঠিক আছে? তারপরে পেজে আমরা এবার আসো নেক্সট, লেটস লার্ন মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিজ। দেখো আবার একটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা আগে পড়েছি, আমরা আলোচনা করেছি। লেটস লার্ন মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে খেয়াল করো, এইটা একটা সুপারলেটিভ ডিগ্রি, আমরা এটাকে গ্রামারে কি বলি? সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ, যখন কোনো ডাইসিলেবল, ট্রাইসিলেবল, অর্থাৎ যে শব্দগুলো আমরা একবারে উচ্চারণ করতে পারি না, যেমন ধর আমরা কি করি, আমরা টলকে কিভাবে করি? টল, টলার, টলেস্ট, রাইট? তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ, এটা কি আমাদের সুপারলেটিভ। ঠিক আছে? তাহলে কিন্তু সব শব্দই কি আমরা ইয়ার দিয়ে করব? যেমন ধরো সেফ, কি হতে পারে? সেফার। আবার এখানে সুপারলেটিভ কি হবে? সেফেস্ট। ঠিক আছে? কিন্তু সকল শব্দ এটা হয় না, এটা শুধু মনোসিলেবল যেগুলো, অর্থাৎ তুমি একবারে উচ্চারণ করতে পারতেছো, একবারে টল, টলার, টলেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, নাইস, নাইসার, নাইসেস্ট। বাট যেগুলো বড় শব্দ, প্রমিনেন্ট, তিনটা চারটা সিলেবল, যেখানে তারপর হচ্ছে এডুকেটিভ, হ্যাঁ, তার হচ্ছে ফ্যান্টাস্টিক, বিউটিফুল, এরকম যেখানে চারটা পাঁচটা সিলেবল আছে, এখানে কি করতে হবে? মোর যুক্ত করে কম্পারেটিভ আর মোস্ট যুক্ত করে হচ্ছে সুপারলেটিভ। তাহলে কি হবে? আমরা যদি বলেছি ফ্যান্টাস্টিক, এখানে আমরা কি পাবো? মোর ফ্যান্টাস্টিক। আর এখানে কি পাবো আমরা? মোস্ট ফ্যান্টাস্টিক, মোস্ট ফ্যান্টাস্টিক। ওকে ওকে, কি পাচ্ছি? প্রমিনেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট, সবচেয়ে প্রভাবশালী। হ্যাঁ, প্রভাবশালী বলতে পারো, অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বা সিগনিফিক্যান্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে আমরা সুপারলেটিভ ডিগ্রি পেলাম একটা। তাহলে আমরা স্বপ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তত্ত্বগুলো পৃথিবীতে আছে, সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে ভালো, সবচেয়ে আসলে মানুষের অ্যাকসেপ্টেবিলিটি পেয়েছে, এরকম কয়েকটা স্বপ্নের তত্ত্ব নিয়ে জানবো। তার মানে এখন আমরা যা পড়বো তা সব হচ্ছে স্বপ্নের তত্ত্ব দিয়েছে বিভিন্ন রিসার্চাররা, গবেষণা করে তারা বিভিন্ন সাইকোলজিক্যাল তত্ত্ব দিয়েছে। চলো আমরা একটু পড়ি। কনসিস্টেন্ট উইথ, খুবই গুরুত্বপূর্ণ, অর্থ কি? সঙ্গতিপূর্ণ। কনসিস্টেন্ট উইথ অর্থ কি? কোনো জিনিসের সাথে সঙ্গতি আছে। ধরো কনসিস্টেন্ট উইথ দ্য কনস্টিটিউশন, সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ, বা ইনকনসিস্টেন্ট উইথ দ্য কনস্টিটিউশন, সংবিধানের সাথে অসঙ্গতিপূর্ণ। কেউ যদি এমন কোনো কাজ করে যেটা সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ না, সংবিধানে এটা বলে নাই, তাহলে সেটা কিন্তু সংবিধান বিরোধী কাজ। তো এটাকে বলা হচ্ছে ইনকনসিস্টেন্সি উইথ দ্য কনস্টিটিউশন। তাহলে কনসিস্টেন্ট উইথ মানে কি? অর্থ হচ্ছে সঙ্গতিপূর্ণ, সঙ্গতিপূর্ণ। দেখো তোমরা অনেকে হয়তো লেখাগুলো বুঝতে পারবে না, অনেক ছোট লিখতে হচ্ছে আজকে, কিন্তু তোমরা এই পিডিএফটা পাবা। তোমরা ইউটিউবে যে ক্লাসটা করছো, তোমরা ইউটিউবের যে ডেসক্রিপশন আছে, ওইখানে তোমরা এই ক্লাসটার পিডিএফটা পাবা। সো ওইখানে স্পষ্ট করে দেখে নিবে। ঠিক আছে? লেখাটা যখন পিডিএফ পাও তখন স্পষ্ট বোঝা যাবে। বলেছে কনসিস্টেন্ট উইথ দ্য সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভ। খুব সুন্দর একটা ওয়ার্ড, সাইকো অ্যানালিটিক, মনোসমীক্ষণীয় বিষয়বস্তু। পার্সপেক্টিভ মানে কি? বিষয় বা দিক। মনোসমীক্ষণীয় অ্যাডজেক্টিভ। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, অ্যাডমিশনে এখান থেকে রিটেনে সেন্টেন্স মেকিং আসতে পারে। মনোসমীক্ষণীয়, মনোসমীক্ষণীয় দিক। হ্যাঁ,
দিক। তারপর হচ্ছে মনোসমীক্ষণীয় দিকের সাথে সঙ্গতিপূর্ণ রেখে সিগমন্ড ফ্রয়েডস থিওরি, একটা খুবই প্রমিনেন্ট একটা নাম তোমরা নোট করে রাখো, সিগমন্ড ফ্রয়েড। তিনি একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন, সাইকো অ্যানালিস্ট ছিলেন, সাইক্রাইটিস্ট ছিলেন, তিনি একজন মনোবিজ্ঞানী ছিলেন তিনি। তাহলে বলেছে যে মনোসমীক্ষণীয় দিক যদি চিন্তা করি, হ্যাঁ আমরা কোনো ম্যাথমেটিক্যাল না, মনোসমীক্ষণীয়, হ্যাঁ এই ব্যাপারটার সাথে সঙ্গতিপূর্ণ রেখে সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিমস, তাহলে সিগমন্ড ফ্রয়েডের স্বপ্নের তত্ত্বটা বলে যে ড্রিমস আর আ রিপ্রেজেন্টেশন অফ সাবকনশাস ডিজায়ার্স। খুবই গুরুত্বপূর্ণ লাইন, থটস অ্যান্ড মোটিভেশনস। এই লাইনটা তোমাদের পুরো প্যাসেজের জন্য গুরুত্বপূর্ণ। এই লাইনটা কি বলছে খেয়াল করো, সিগমন্ড ফ্রয়েড কি বলতেছে। সিগমন্ড ফ্রয়েড কিন্তু এখন কোনো ম্যাথমেটিক্যাল না, তিনি কিন্তু মনোসমীক্ষণীয় দিক দিয়ে চিন্তা করতেছে। অর্থাৎ আমরা যদি একটু সাইকোলজিক্যালি চিন্তা করি, তাহলে সাইকোলজির ব্যাপারে তিনি কথাটা বলতেছে। বলছে যে ড্রিমস আর আ রিপ্রেজেন্টেশন অফ, স্বপ্ন কি, স্বপ্ন হচ্ছে এক ধরনের প্রতিরূপ, স্বপ্ন কি প্রতিরূপ বা প্রতিচ্ছবি বা প্রতিচ্ছবি। আচ্ছা প্রতিচ্ছবি জিনিসটা কি, ধরো আমি আমি যদি এখন আমার আমার সামনে আমি ফোনটাতে তাকে, হ্যাঁ ফোনের ক্যামেরা, তাহলে এটা কি, এটা আমার প্রতিচ্ছবি। তাহলে আমার যে জিনিসটা আমি আমার অপোজিটে দেখতেছি এটা কি আমার প্রতিচ্ছবি, রিপ্রেজেন্টেশন, তাই না, রিফ্লেকশন, তাই তো। তাহলে তোমরা আয়নায় দেখো, তোমরা অনেক আলোর অধ্যায় পড়ছো না, আলোর রিফ্লেকশন ঘটে। তাহলে রিপ্রেজেন্টেশন মানে একটা প্রতিমূর্তি, সেটা একে হতে পারে, সেটা ক্যামেরায় হতে পারে, সেটা একটা আয়নায় হতে পারে। তাহলে সে বলতেছে যে স্বপ্ন হলো এক ধরনের প্রতিচ্ছবি। কিসের প্রতিচ্ছবি তাহলে? প্রতিচ্ছবি হলে তাহলে ধরো তুমি একটা এই কলমটা প্রতিচ্ছবি আঁকবা, তাহলে মূল জিনিসটা তোমার লাগবে না। তুমি ধরো আমার প্রতিচ্ছবি আঁকবা, তাহলে কি আমাকে তো আগে দাঁড়াইতে হবে, তাই কি? তাহলে আমার প্রতিচ্ছবি আঁকা যাবে। তুমি একটা ধরো কিছু একটা পাহাড়ের ছবি আঁকলা, তাহলে পাহাড়টা থাকা লাগবে নাকি? তাহলে সে বলতেছে যে ড্রিমস আর আ রিপ্রেজেন্টেশন, স্বপ্ন হলো এক ধরনের প্রতিচ্ছবি, কিসের? অফ সাবকনশাস। সাবকনশাস মানে কি? অবচেতন। এইখানে বোঝার খুব জায়গা আছে। অবচেতন বলতে কি বোঝাচ্ছে? অবচেতন, ডিজায়ার্স আকাঙ্ক্ষা, থটস চিন্তা এবং মোটিভেশন এবং অনুপ্রেরণা। দেখো ব্যাপারটা এরকম বোঝাচ্ছে যে স্বপ্ন হলো আমাদের অবচেতন মনের যত আকাঙ্ক্ষা আছে, যত চিন্তা আমাদের মাথায় ঘুরে এবং আমাদের মাথার মধ্যে যেই যত ধরনের অনুপ্রেরণা ঘুরে, এগুলার একটা বহিঃপ্রকাশ, এক ধরনের প্রতিচ্ছবি হলো স্বপ্ন। ব্যাপারটা কিরকম একটু সহজে উদাহরণ দিয়ে বোঝাই তোমাদেরকে। দেখো তোমার অনেক ডিজায়ার, তোমার অনেক স্বপ্ন, এটা আমাদের ইয়াং বয়সে আমাদের একটা বাইক কেনার একটা স্বপ্ন হয়, তাই না? যে আমি একটা বাইক কিনবো, আমি বাইক দিয়ে যাওয়া আসা করবো, হ্যাঁ আমি এখন কলেজে পড়াশোনা করি, ভার্সিটিতে পড়বো, সো আমি বাইক দিয়ে আসা যাওয়া করবো। সো তুমি অনেকদিন যাবো না বাইক, এখন বাংলাদেশের রয়্যাল এনফিল্ড আসছে, তাই না? সো একটা সুন্দর বাইক, মানুষের সবার একটা ফ্যাসিনেশন দিকে। সো এই বাইক নিয়ে যখন তুমি অনেক ছবি টবি দেখবা, রিলস দেখবা, ভিডিও দেখবা, ইউটিউবে খুঁজবা, দাম দেখবা, সার্চ করবা, কোয়ালিটি দেখবা, ম্যাটেরিয়াল দেখবা, এটার কম্পোনেন্টগুলো দেখবা, দেখবা তোমার মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা কাজ করতেছে, যদি আমি রয়্যাল এনফিল্ডটা কিনতে পারতাম। তাহলে এই যে তোমার একটা জিনিস কেনার প্রতি একটা আকর্ষণ রয়ে গেল, তুমি তোমার বাবাকে বলতে পারতেছো না, হয়তো তোমার বাবা মধ্যবিত্ত, তিনি দিতে পারবেন না, বা তোমার কাছে সে টাকাটা নাই। তাহলে এই জিনিসটা কিভাবে আসবে? তাহলে তোমার মাথায় কিন্তু চিন্তাটা ঢুকছে অলরেডি। তাহলে এই ডিজায়ারটা তোমার মাথায় আছে, ব্রেইনে আছে, মস্তিষ্কে আছে, কিন্তু কাউকে বলো নাই, প্রকাশ করো নাই, এক্সপ্রেস করো নাই, রিভিল করো নাই, রিলিজ করো নাই। তাহলে সেইটা প্রকাশিত তো হবে কোনো না কোনোভাবে। কিভাবে হয়? তুমি যখন ঘুমে থাকো তখন সে প্রকাশে খোঁজে, প্রকাশের পথ খোঁজে। সে মুখে তো আর বলতে পারতেছো না, তুমি মুখে কাউকে বলো না, তখন সে তোমার ঘুমের মধ্যে একটা প্রতিচ্ছবি ফুটে হয়। চমৎকার জিনিস কিন্তু। তোমার ঘুমের মধ্যে ওই যে আকাঙ্ক্ষাটা, সেটা একটা প্রতিচ্ছবি হিসেবে ফুটে তোমার কাছে প্রকাশিত হয়। এই হচ্ছে স্বপ্ন। খুবই মজার কিন্তু কনসেপ্টটা, পড়লে বুঝলে ভালো লাগে। আচ্ছা, অ্যাকর্ডিং টু ফ্রয়েড, তাহলে এই সিগমন্ড ফ্রয়েডের অনুসারে, তার কথা অনুসারে পিপল আর ড্রিভেন। সিগমন্ড ফ্রয়েড বলতেছেন যে পিপল আর ড্রিভেন, হ্যাঁ ড্রিভেনটা কিন্তু এখানে প্যাসিভ ফর্মে আছে, পিপল আর ড্রিভেন, মানুষ পরিচালিত হয়, হ্যাঁ এটা প্যাসিভে আছে, প্যাসিভের একটা সেন্টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিটে। এখানে ড্রিভেন তো কি পরিচালিত হওয়া, পরিচালিত, ড্রাইভ থেকে আসছে, হ্যাঁ ড্রাইভ থেকে ড্রিভেন, পরিচালিত হওয়া। বলছে মানুষ পরিচালিত হয় কিসের দ্বারা? বাই অ্যাগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্টস। হ্যাঁ কিছু শব্দ আছে এখানে শুনতে হয়তো একটু কটু লাগতে পারে। অ্যাগ্রেসিভ মানে কি? খুব আক্রমণাত্মক, হ্যাঁ আক্রমণাত্মক। বলেছে যে মানুষ আক্রমণাত্মক এবং সেক্সুয়াল ইনস্টিংক্টস মানে সহজাত প্রবৃত্তি বা প্রবৃত্তি বলো, প্রবৃত্তি
অনুভূতি দ্বারা প্রভাবিত বা পরিচালিত। দ্যাট আর রিপ্রেসড, যেগুলো অবদমিত। হ্যাঁ, এটাও কিন্তু প্যাসিভ সেন্টেন্স। দ্যাট আর রিপ্রেসড, না এটা অ্যাডজেক্টিভ বলতে পারো তুমি। অবদমিত, অবদমিত, যেগুলো অবদমিত থাকে। আচ্ছা, ফ্রম কনসাস অ্যাওয়ারনেস, যেগুলো আমাদের সচেতন মন, সচেতনতা থেকে অবদমিত থাকে, লুকায়িত থাকে। তাহলে এখানে রিপ্রেস মানে হচ্ছে দমায় রাখা, ডোমিনেটেড। হ্যাঁ, ডোমিনেটেড বা সাপ্রেসড, সাপ্রেসড বা ডোমিনেটেড। ওকে, বা ডোমিনেটেড। খেয়াল করো কি বলছে, এটা বোঝার চেষ্টা করো। অনেকেই গোলায় ফেলতেছে এইটুকু অংশ, লাস্ট লাইনটা জাস্ট বোঝো। এইটুকু বুঝলাম সবটা কি সে বলছে। এবার সিগমুন্ড ফ্রয়েডের মতামত অনুসারে আরো কিছু কথা বলতেছে। পিপল আর ড্রিভেন বাই অ্যাগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্টস। মানুষরা দুই ধরনের সহজাত প্রবৃত্তি দিয়ে আমরা পরিচালিত হই। একটা হচ্ছে অ্যাগ্রেসিভ, একটা হচ্ছে সেক্সুয়াল। আচ্ছা, আমরা অ্যাগ্রেসিভ নিয়ে একটু কথা বলি। ধরো তোমার এলাকার মধ্যে তোমরা বন্ধুরা মিলে আম পারছো। হ্যাঁ, ধরো আম পারছো। এখন ওই আম গাছটা তোমার ভালো লাগছে, বন্ধুরা মিলে আম খাইছো। এখন কাঁচা আম তোমরা ভর্তা বানিয়ে খাইছো, কিন্তু ওই আমের গাছের যে মালিক, সে আসলে তোমাদের বাবা মার কাছে বিচার দিছে এবং তোমার বাবা মা তোমাকে মারছে বা বকা দিছে। ধরো এই বয়সে তোমার মারেন অনেকে, বকা দিছে, প্রচুর বকা দিছে, অনেক তোমার গিলটি ফিল হচ্ছে, অনেক খারাপ লাগছে। আর চিন্তা করতেছো ওই বাড়ির মহিলাকে যদি একবার পাই, এমন ভাবে আমি ওনার গাছের আমগুলো পারবো। এই যে দেখো, এই যে একটা কি একটা অ্যাগ্রেসিভ একটা ইনস্টিংক্ট। আমরা সবসময় অ্যাগ্রেশনটা আমাদের মধ্যে থাকে। আমি যদি বড় কিছু হইতে পারে ওকে দেখাই দিব, এই যে দেখো, এটা তো অ্যাগ্রেশন। আমরা এরকম করি না? আমি যদি বুয়েটে চান্স পাই, আমি ওকে দেখাই দিব আমাকে নিয়ে আমার চাচি তারা এইভাবে কথা বলছে। আমি ঢাকা ভার্সিটি চান্স পাই, তাহলে আমার ইয়াকে ফুফুকে দেখাই দিব, ফুফু আমাকে নিয়ে উল্টাপাল্টা বলছে। হ্যাঁ, বলছে আমার আব্বুকে তোর ছেলে কিচ্ছু করতে পারবে না। সো এই যে একটা অ্যাগ্রেসিভ ইনস্টিংক্ট, এটা এক ধরনের মোটিভেশনও কিন্তু। সেটা বলছে যে মানুষ আক্রমণাত্মক ও সেক্সুয়াল প্রবৃত্তি দ্বারা পরিচালিত হয়। দ্যাট আর যেই ইনস্টিংগুলো রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন। যে ইনস্টিংগুলো আর রিপ্রেসড, অবদমিত থেকে যায়, তুমি বলতে পারো না। ফ্রম কনসাস অ্যাওয়ারনেস, তোমার সচেতন মন থেকে যেগুলো কি থাকে, অবদমন থাকে। তুমি কি বলবা এই যদি চান্স পাই ঢাকা ভার্সিটিতে ফুফু তোমার দেখাই দিব? কিন্তু বলি না, কিন্তু এটা মনে মনে চাপা থাকে। ঠিক আছে, ওকে। While these thoughts are not consciously expressed, while এখানে একটা সুন্দর, এখানে দেখো আমরা পেয়েছিলাম while অর্থ যদিও, এখানে while এর মিনিংটা আবার আলাদা। তোমরা সেন্টেন্সটা পড়লে বুঝতে পারবা। While these thoughts are not consciously expressed, এক্সপ্রেস মানে প্রকাশিত হওয়া। হ্যাঁ, এখানে এটাও কিন্তু প্যাসিভ সেন্টেন্স। দেখো, আর এর পরে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হওয়ার কথা ছিল? ভার্বের সাথে আইএনজি কিন্তু হয়েছে কি V3। তাহলে আমরা একদম প্রথম ক্লাসে নেলসন ম্যান্ডেলা বা 2-3টা ক্লাস আমরা পড়েছিলাম, 1-2। হ্যাঁ, সেখানে আমরা বলছিলাম যে তোমরা যখন হচ্ছে ভার্বের সাথে আইএনজি দেখবা এমিজারের সাথে, তাহলে কন্টিনিউয়াস। V3 দেখলে সেটা কিন্তু প্যাসিভ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু প্যাসিভে আছে। V3 প্রকাশিত হয়, এক্সপ্রেস মানে কি প্রকাশিত হওয়া, হ্যাঁ, এটাকে আমরা সিনোনিম কি বলবো? রিলিজ। হ্যাঁ, রিলিজ। ভিত্তিতে রিলিজড। ওকে, কনসিয়াসলি মানে কি সচেতন ভাবে। হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। এটা কি একটা অ্যাডভার্ব। ওকে, ভার্বকে যে মডিফাই করে সে কি একটা অ্যাডভার্ব। তো বলছে যেহেতু, এখানে হোয়াইল মিনিং হচ্ছে যেহেতু। হ্যাঁ, যেহেতু সে অ্যাজ এর মতো কাজ করছে, অ্যাজ অথবা সিন্স এর মতো বলেছে। এটা কিন্তু কনজাংশন। এটা যেহেতু দিস থটস, এই যে অ্যাগ্রেসিভ বা সেক্সুয়াল থটস গুলা আর নট কনসাসলি এক্সপ্রেসড, সেগুলো যেহেতু সচেতন মনে প্রকাশিত হচ্ছে না, মুখে বলে তুমি প্রকাশ করতেছো না কারো কাছে, দে ফাইন্ড দেয়ার ওয়ে, এই চিন্তাগুলো মাথায় তারা কি করে, তাদের পথ খুঁজে বের করে, ইনটু আওয়ার অ্যাওয়ারনেস, আমাদের সচেতনতায়, ভায়া মাধ্যম। হ্যাঁ, এটা হচ্ছে থ্রু, THROUG, থ্রু এর কাজ করেছে মাধ্যমে। এটা একটা প্রিপোজিশন। ঠিক আছে, কি এটা হচ্ছে একটা প্রিপোজিশন। ড্রিমস, তাহলে সেই চিন্তাগুলা যা তুমি ওই যে বলছো চাচির যদি আম গাছ পাই আবার সব খেয়ে ফেলবো, এটা তোমার মনে কিন্তু চিন্তাটা আছে, কিন্তু চাচিকে তো বলছো না তুমি, তাই না? তাই সেটা কি করে, ওই স্বপ্নগুলো, ওই চিন্তাগুলা তোমার এক ধরনের প্রকাশের পথ খুঁজে বের করে। তুমি তো কাউকে বলতেছো না, তাহলে প্রকাশ হওয়ার কোনো ওয়ে নাই। কোথাও লিখতেছো না, এটাও প্রকাশ হচ্ছে না। সে কি করে, কিসের মাধ্যমে প্রকাশ খুঁজে পায়? সে স্বপ্নের মাধ্যমে প্রকাশিত হয়। বুঝে গেল? আচ্ছা, ইন হিজ ফেমাস বুক, এই যে মনোসমীক্ষণীয় বা গবেষক একজন যে সিগমন্ড ফ্রয়েড, তার একটা
থিওরিটিক্যাল বই আছে, গবেষণামূলক বই। হ্যাঁ, এটা কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল বা কিছু বই না, এটা সাইকোলজিক্যাল বই। দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, ইন্টারপ্রিটেশন হচ্ছে ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। তার বইয়ের নাম কি, তার গবেষণামূলক যে বইটা মানে হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, স্বপ্নের ব্যাখ্যা বইয়ে ফ্রড ফ্রড লিখেছেন যে ড্রিমস আর ডিসকাস্ট ফুলফিলমেন্টস অফ রেপ্রেসড উইশেস। খুব সুন্দর একটা লাইন, ঝামেলার বাট মজার। দেখো বোঝার চেষ্টা করো, বুঝলে সহজ। ড্রিমস আর ডিসগাস্ট, ডিসগাস্ট মানে কি, ছদ্মবেশী। হ্যাঁ, অ্যাডজেক্টিভ একটা, অ্যাডজেক্টিভ ছদ্মবেশী, ছদ্মবেশী অর্থাৎ যাকে যে কারো সামনে দিয়ে প্রকাশ হচ্ছে না, ছদ্মবেশী। বানান একটু ভুল হইতে পারে। ফুলফিলমেন্টস মানে কি, পরিপূর্ণতা। ফুলফিলমেন্ট একটা নাউন, অর্থ কি, পরিপূর্ণতা, পরিপূর্ণতা। অফ রিপ্রেসড উইশেস, অবদমিত ইচ্ছার, অবদমিত। হ্যাঁ, এটাও একটা অ্যাডজেক্টিভ, অর্থ কি, অবদমিত, অবদমিত। উইশ মানে কি, ইচ্ছা, এটা একটা নাউন, অর্থ হচ্ছে ইচ্ছা। তাহলে এবার পুরোটা বাংলা করো, কি বলছে দেখো, এবার ঘুরে বাংলাটা করো। ড্রিমস আর ডিসগাস্ট ফুলফিলমেন্টস, স্বপ্ন হলো ছদ্মবেশী, লুকায়িত এক ধরনের বহিঃপ্রকাশ, লুকায়িত এক ধরনের প্রকাশ, পরিপূর্ণতা অফ রিপ্রেসড উইশেস, অবদমিত ইচ্ছাগুলোর। তাহলে আমরা যে মনের মধ্যে লুকিয়ে রেখেছি যে ইচ্ছাগুলোকে, চাপিয়ে রেখেছি এই কথাগুলোকে, আমরা কথাগুলো যাকে শুনতে দিনে কাউকে বলতে মানে আমরা বলি না কারোর কাছে, সেই চাপিয়ে রাখা অবদমিত ইচ্ছাগুলোর এক ধরনের ছদ্মবেশী বহিঃপ্রকাশ। তুমি মুখে বলে ফেললে এটা ফুললি, এটা কমপ্লিটলি একটা ফুলফিলমেন্ট হলো, এক্সপ্রেশন হলো, তোমার বলে ফেললা। বাট যেহেতু বলো নাই, এটা হচ্ছে একটা ছদ্মবেশী পরিপূর্ণতা। কিভাবে, স্বপ্নের মাধ্যমে। অর্থাৎ সে প্রকাশিত হচ্ছে বাট কারো কাছে বলতেছো না তুমি, এটাকে বলা হচ্ছে ডিসগাস্ট ফুলফিলমেন্টস। হ্যাঁ, আমরা স্বপ্নের তত্ত্বগুলো নিয়ে জানবো, এরকম 4টা তত্ত্ব আছে এখানে। দেখো, ফ্রডস থিওরি কন্ট্রিবিউটেড টু দ্য পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন। কি বলেছে, ফ্রয়েড থিওরি কন্ট্রিবিউটেড টু, কন্ট্রিবিউশন টু বছর থেকে অবদান রাখা, অবদান রেখেছে। তাহলে ফ্রয়েডের থিওরি অবদান রেখেছে, অবদান রাখা। তাহলে ফ্রয়েডের থিওরি অবদান রেখেছে দ্য পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন। তাহলে স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা যে জনপ্রিয় হয়েছে, এই জনপ্রিয়তার ক্ষেত্রে সিগমন্ড ফ্রয়েডের তত্ত্বটা খুব বেশি ভূমিকা রাখছে। তাহলে সিগমন্ড ফ্রয়েডের তত্ত্বের পরে স্বপ্ন নিয়ে চিন্তা করাটা মানুষ অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, অনেক বেশি মানুষ এখন চিন্তা করা শুরু করছে। আচ্ছা, ফলোয়িং হিজ পাথস, তার এই পথ অনুসরণ করে। এখন পথ বলতে কি বুঝাইছে, সে যেই পথে হাইটে গেছে এই পথ না, এই পথ বলতে বুঝাইছে সে যেভাবে কাজ করছে, সে যেভাবে গবেষণা করছে, সেই পথ অনুসরণ করে। মেনি থিওরিস্টস, অনেক গবেষক, কেম আপ মানে কি, এগিয়ে আসলো, উইথ দেয়ার ওন আইডিয়াস অ্যাবাউট ড্রিমস, তারা তাদের স্বপ্নের ব্যাপারে তারা তাদের নিজস্ব মতামত, আইডিয়া, চিন্তা নিয়ে এগিয়ে আসলো। দ্য ফলোয়িং আর জাস্ট আ ফিউ অফ দেম, নিচে সেরকম কিছু কিছু গবেষণা আমরা পড়বো। হ্যাঁ, 4টা আছে এখানে। দেখো কি বলছে, তার মানে সিগমন্ড ফ্রয়েড আমরা বুঝলাম, সে বলতেছে যে অবদমিত ইচ্ছাগুলো প্রকাশ হতে পারে না, এবং সেটা প্রকাশ করার একটা পথ খুঁজে বের করে স্বপ্নের মাধ্যমে। এটা হচ্ছে সিগমন্ড ফ্রয়েডের মূল কথা। এখন বাকি 4টা থিওরিতে কি বলতেছে, আমরা সেই 4টা থিওরি একটু জানি। হ্যাঁ, খেয়াল করো কি বলছে। সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট, কিছু কিছু গবেষকরা বলে যে ড্রিমস আর আ সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন অফ সিগন্যালস। সাবজেক্টিভ ওয়ার্ডটা এখানে একটা অ্যাডজেক্টিভ, খেয়াল করো। কিছু কিছু গবেষক বলতেছে স্বপ্ন হলো ব্যক্তিগত, এখানে সাবজেক্টিভ ওয়ার্ড কিন্তু কোনো বিষয় না, ব্যক্তিগত, ব্যক্তিগত বা নিজস্ব, বা নিজস্ব। স্বপ্ন হলো নিজস্ব এক ধরনের ব্যাখ্যা অফ সিগন্যালস, কিছু ত্বরণের, কিছু সিগন্যালের। হ্যাঁ, আচ্ছা, জেনারেটেড মানে কি, এটা হচ্ছে V3 তে আছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তোমার নাম বলে কি দিব, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, পার্টিসিপল, তৈরি হওয়া, তৈরি হওয়া বাই দ্য ব্রেইন ডিউরিং স্লিপ। তাহলে বলেছে যে ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্কের দ্বারা তৈরি হওয়া যে সিগন্যালগুলো রয়েছে, যেই প্রবাহগুলো রয়েছে, সেই প্রবাহগুলোর আমাদের ব্যক্তিগত এক ধরনের ব্যাখ্যা হচ্ছে স্বপ্ন। বুঝছো? অর্থাৎ আমি ঘুমের মধ্যে আমার ব্রেন কিছু সিগন্যাল তৈরি করে, কিছু গবেষক এভাবে বলতেছে, দেখো কথাগুলো আমার না, কিছু গবেষক এইভাবে বলছে কথাগুলো। গবেষক কি বলতেছে, একজন গবেষক বলতেছে যে ঘুমের মধ্যে আমাদের ব্রেন যেই সিগন্যাল জেনারেট করে, কিছু সিগন্যাল জেনারেট করে, সারাদিন কি করলাম, সারাদিন কি খেলাম, কোথায় গেলাম, এই জিনিসটা সে কি করে, সে সিগন্যালের মাধ্যমে সে ব্রেন থেকেই করতেছে, সেটা সিগন্যাল জেনারেট করতেছে। এবং
তিনি বলছেন যে এই সিগন্যালগুলো আমরা যে ব্যাখ্যা করি, আমরা যে ব্যক্তিগতভাবে নিজস্বভাবে নিজে যে ব্যাখ্যাটা করি ঘুমের মধ্যে, সেটাই হলো স্বপ্ন। আচ্ছা, ড্রিমস আর নট মিনিংলেস। তিনি বলতেছেন স্বপ্ন অর্থহীন নয়, স্বপ্ন অর্থহীন নয়, মিনিংলেস একটা অ্যাডজেক্টিভ। ইনস্টেড বরং ডিউরিং ড্রিমস, স্বপ্নের মধ্যে দ্য কগনিটিভ এলিমেন্টস, খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, কগনিটিভ এলিমেন্টস। এলিমেন্ট মানে আমরা জানি উপাদান, রাইট? কি উপাদান? কগনিটিভ মানে কি অর্থ হচ্ছে জ্ঞান, জ্ঞান, জ্ঞানমূলক, ঠিক আছে? অর্থাৎ কোনো জিনিস বোঝার, কোনো জিনিস শেখার যেই উপাদানগুলো আমার ব্রেইনে আছে, অর্থাৎ আমরা তো খাওয়া দাওয়া করছি, ঘোরাফেরা করছি, শিখছি, অনেক কিছু করতেছি, তাই না? তাহলে শিখার, কোনো জিনিস বোঝার, বোঝার যেই এলিমেন্টগুলো ব্রেইনে থাকে এটাকে বলা হচ্ছে কগনিটিভ এলিমেন্ট। তাহলে হচ্ছে দ্য কগনিটিভ এলিমেন্টস ইন আওয়ার ব্রেইন প্রডিউস নিউ আইডিয়াস। তাহলে এই ঘুমের মধ্যে আমাদের জ্ঞানমূলক যে উপাদানগুলো রয়েছে মস্তিষ্কে, সে নতুন নতুন আইডিয়া তৈরি করে, নতুন নতুন এক একটা সিস্টেম তৈরি করে যে এইটা করা যায়, এটা হওয়া যায়, এই জিনিসটা শিখতে পারি, তাই নতুন নতুন আইডিয়া তৈরি করে। তারপর দেখি আমরা কি বলছে। ওয়ান থিওরি সাজেস্ট দ্যাট, আরেকটা গবেষণায় বলা হচ্ছে ড্রিমস আর দ্য রেজাল্ট অফ আওয়ার ব্রেইনস ট্রাইং। হ্যাঁ, এটা কিন্তু এখানে একটা জিরান, হ্যাঁ জিরান। আরেকটা গবেষণায় বলা হচ্ছে ব্রেইনস, এখানে একটা অ্যাপোস্ট্রফি হওয়ার কথা, ব্রেইনের। হ্যাঁ, বলেছে যে একটা গবেষণায় আরেকজন বলছে যে এই স্বপ্ন হলো আমাদের মস্তিষ্কের একটা চেষ্টার ফলাফল। মস্তিষ্ক একটা কাজ করতেছে, ধরো একটা জেনারেটর কাজ করতেছে, তাহলে কি ধোঁয়া তৈরি হবে না? এটা একটা ফলাফল না, এটা একটা কনসিকোয়েন্স। তাহলে বলছে আমাদের মস্তিষ্কের এক ধরনের চেষ্টার ফল। কি চেষ্টা করতেছে? টু ইন্টারপ্রেট এক্সটার্নাল স্টিমুলি ডিউরিং স্লিপ। তাহলে এক্সটার্নাল ইন্টারপ্রেট মানে কি ব্যাখ্যা করা, এটা ভার্বে আছে, ব্যাখ্যা করা, এক্সপ্লেইন। এক্সটার্নাল মানে কি বাহ্যিক, হ্যাঁ। স্টিমুলি মানে কি বাহ্যিক যে কোনো কিছু, হ্যাঁ, বাহ্যিক কোনো কোনো প্রভাব, বাহ্যিক কোনো ধরনের প্রভাব ডিউরিং স্লিপ। তাহলে আমরা বাহ্যিক যে কোনো প্রভাব, ধরো তুমি একটা টিভির সাউন্ড শুনছো, তুমি একটা গান শুনছো, তুমি একটা বাহিরের শব্দ শুনছো, অ্যাক্সিডেন্ট দেখছো, তাহলে বাহিরের তোমার বহির বিভাগের, তোমার ব্রেনের ভিতরের বাহিরের তুমি যা যা প্রভাবক তুমি দেখেছো, অভিজ্ঞতা লব্ধ হয়েছ, সেইটা ব্যাখ্যা করতে যে মস্তিষ্ক চেষ্টা করতেছে, সেই চেষ্টার ফলটাই হলো স্বপ্ন। বলতেছে যে ঘুমের সময় আমার মস্তিষ্ক কি করে বাহিরের যেসব প্রভাবক আমি দেখেছি সবকিছুকে ব্যাখ্যা করার চেষ্টা করে। সে যখন রেস্ট পায়, সারাদিন তো মস্তিষ্ক কাজ করতেছে, যখন রেস্ট পাচ্ছে সে যখন এটা চেষ্টা করতে ব্যাখ্যা করে, কেন ঘটলো, কি হইলো, কিভাবে হইলো, কখন হইলো, ফলাফল কি হবে, এই ব্যাখ্যার যে পরিণতি সেটাই হচ্ছে স্বপ্ন আকারে ফুটে ওঠে। ফর এক্সাম্পল, যেমন ধরো দ্য সাউন্ড অফ দ্য রেডিও মে বি ইনকর্পোরেটেড। ইনকর্পোরেট থেকে সংযুক্ত হওয়া, সংযুক্ত হওয়া, এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স। হ্যাঁ, মেবি, রাইট? মোডাল ভার্বের সাথে যখন ভার্বের বেস ফর্ম V3 হবে, হ্যাঁ, মোডাল প্লাস V3 মানে কিন্তু প্যাসিভ, মোডাল প্লাস বি প্লাস V3, এটা কিন্তু আমাদের প্যাসিভের প্যাটার্ন। ওকে, তাহলে এই যে ইনটু দ্য কন্টেন্ট অফ আ ড্রিম, তাহলে স্বপ্নের বিষয়বস্তুর সাথে সংযুক্ত হতে পারে তোমার শোনা রেডিওর শব্দ, অথবা গানের শব্দ, অথবা মুভি, তুমি যা দেখছো বাহিরে, এটা তোমার স্বপ্নের একটা বিষয়বস্তুর সাথে যুক্ত হতে পারে। আচ্ছা, তারপরে আসি। Another theory uses a computer metaphor. কম্পিউটার মেটাফর, মেটাফর মানে কি? মেটাফর হচ্ছে আমরা বলি এটাকে কি, মেটাফর শব্দের বাংলা কি আসতে পারে যে রূপক, তাই না? আমরা বলি রূপক অর্থে। তাহলে আরেকজন গবেষক রূপক অর্থে কম্পিউটার ব্যবহার করছে, স্বপ্নের সাথে সে কম্পিউটার একটা তুলনা করতেছে। টু অ্যাকাউন্ট ফর ড্রিমস, অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে ব্যাখ্যা করা, ওকে, একটা গ্রুপ ভার্ব। অ্যাকর্ডিং টু দিস থিওরি, এই গবেষণা মতে ড্রিমস সার্ভ, স্বপ্ন সার্ভ করে টু ক্লিন আপ। ক্লিন আপ মানে কি? পরিষ্কার করা, একটা গ্রুপ ভার্ব, এটা কম্পিউটার একটা পার্ট। হ্যাঁ, কম্পিউটার এক ধরনের, ওই যে আমরা রিফ্রেশ দিই না, ক্লিন করি। ক্লিন মানে কি? পরিষ্কার করা, পরিষ্কার করা। আর ক্লাটার মানে কি? ক্লাটার হচ্ছে আবর্জনা, আবর্জনা, অপ্রয়োজনীয় জিনিস, হ্যাঁ, এরকম। ফ্রম দ্য মাইন্ড, তাহলে বলছে যে এই গবেষক বলতেছে যে আমাদের ব্রেইন হচ্ছে একটা কম্পিউটারের মতো কাজ করে। কম্পিউটার যেমন ক্লিন আপ প্রসেসের মাধ্যমে তার মধ্যে যত ধরনের ভাইরাস ছিল, তার মধ্যে যত আনইম্পর্টেন্ট ফাইল ছিল, যত ধরনের রিসাইকেলের যত ফাইল জমে ছিল, সব কিছু সে যেমন ক্লিন করে আবর্জনা, মাচ লাইক
ক্লিন আপ অপারেশনস ইন আ কম্পিউটার, তাহলে একই রকমভাবে আমাদের ব্রেইনও কম্পিউটারের ক্লিন আপ প্রজেক্টের মতো রিফ্রেশিং দ্য মাইন্ড, আমাদের মনকে সচেতন করে তোলে টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে, আমাদের পরবর্তী দিনের জন্য কাজ করতে আমাদেরকে সতেজ করে তোলার জন্য সে মনটাকে কি করে, মনের মধ্যে যত উল্টা পাল্টা কথাবার্তা ঢুকছে সারাদিনে সব কিছুকে ফ্রেশ করে আমাদেরকে সচেতন করে দেয়, আমাদেরকে সতেজ করে দেয়। ওকে, এটাই সুন্দর লাস্ট। হ্যাঁ লাস্ট। ওকে, সবটা লাস্ট একটা থিওরি কি বলছে দেখো, যে ইয়েট অ্যানাদার মডেল প্রপোজেস, তারপর আরেকটা স্বপ্নের তত্ত্ব বলে যে ড্রিমস ফাংশন। এখানে দেখো তোমরা অনেকে এখানে ঝামেলা করবা যে ভাই এখানে ফাংশন TION আছে, তাহলে এটা কি একটা নাউন? না, ফাংশন শব্দটা দেখো, ফাংশন কিন্তু এটা একই সাথে নাউনও হতে পারে আবার ভার্বও হতে পারে, ডিপেন্ড করতেছে কোথায় বসতেছে। বলেছে স্বপ্ন কাজ করতে পারে অ্যাজ আ ফর্ম অফ সাইকোথেরাপি, মনোচিকিৎসা হিসেবে। তাহলে বলতেছে স্বপ্ন এক ধরনের মনোচিকিৎসা হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, কিরকম? ইন দিস থিওরি দ্য ড্রিমার ইজ এবল টু মেক কানেকশনস বিটুইন ডিফারেন্ট থটস অ্যান্ড ইমোশনস ইন আ সেফ এনভায়রনমেন্ট। অর্থাৎ আমরা বিভিন্ন জিনিস নিয়ে অনেক কিছু বলতে পারি না, অনেক কিছু ভাবতে পারি না। হ্যাঁ, আমরা ভাবি যে কি হবে, রাজনীতিবিদরা মারামারি করতেছে, হ্যাঁ যদি দেশটা সুন্দর হয়ে যেত, যদি দেশটা ভালো হয়ে যেত, সবাই যদি দেশের উন্নতির কথা চিন্তা করতো, মারামারি কাটাকাটি না করতো, খুনাখুনি না হইতো, তুমি এটা কারোর সাথে বলতে পারতেছো না। সো এই যে অনেক বিষয়ের মধ্যে একটা কানেকশন তৈরি করার সেফ প্লেস হচ্ছে আমার ঘুমের মধ্যে স্বপ্ন। ওকে, তাহলে প্যাসেজটা কিন্তু একটু জটিল ছিল, কিন্তু আশা করতেছি বুঝতে পারার কথা। হ্যাঁ, তোমরা বুঝেছো কিনা, বা প্যাসেজটা আদতে প্যাসেজের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, এটা তোমরা একটু কমেন্টে জানাবা এখনো পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়েছো কিনা। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো, তোমরা বুঝছো কিনা সেটা জানাটা জরুরি, কারণ তোমরা না বুঝতে পারলে আসলে আদতে ক্লাস করতে তো লাভ নেই, তাই না? আমরা একটু প্যাসেজের এমসিগুলো দেখবো। দেখো যশোর বোর্ডে 23 সালে যেই 10টা এমসিকিউ এসেছে, আমরা সেগুলো একটু ধরে ধরে সলভ করি, চলো। ওকে, প্রথম প্রশ্ন, দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস ইজ আ, এটা কি? ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এটা কি? এটা কি একটা বায়োলজিক্যাল বই? না, সিগমন্ড ফ্রেন্ড বায়োলজি নিয়ে কোনো কাজ করে নাই, সে হচ্ছে সাইকোলজি নিয়ে কাজ করছে, মনোসমীক্ষণ নিয়ে কাজ করছে। থিওরিটিক্যাল বই, এটাকে একটা তাত্ত্বিক বই, তত্ত্ব আছে, গবেষণা আছে এটার মধ্যে। ডিটেকটিভ বই, এটা একটা যে ডিটেকটিভ বই, যে চোর পুলিশ ধরা এরকম কিছু। গথিক বই, এটা কোনো ধরনের তোমার উপন্যাসলব্ধ বই না, তাহলে কোনটা হবে? এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল বই। উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে থিওরিটিক্যাল বুক, গবেষণা। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিসগাস্ট? ডিসগাস্ট মানে আমরা কি পেয়েছিলাম? দেখো ডিসগাস্ট শব্দটা হচ্ছে অর্থ হচ্ছে আমরা কি পেয়েছিলাম? ছদ্মবেশী, রাইট? ছদ্মবেশী, তাই না? ছদ্মবেশী, ছদ্মবেশী কোনটা যাবে? হিডেন, লুকায়িত আছে, যে নিজেকে ঢেকে রেখেছে। রিয়াল, একদম বাস্তব জিনিসটা। জেনুইন, দুইটা শব্দ হচ্ছে বাস্তব, একদম সরাসরি জিনিসটা, ফেক মানে হচ্ছে ভুয়া, হ্যাঁ উল্টা, নকল। তো দেখো ডিসগাস্ট মানে কিন্তু নকল না, আসল জিনিসটা সে ঢেকে রাখছে, সে দেখাচ্ছে না। ডিসগাস্ট, লুকায়িত, অবদমিত। উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে হিডেন। তারপর আসি, পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ আ ড্রিম। অর্থ কি বোঝাচ্ছে? পাজলিং মানে কি? হতবুদ্ধি হওয়া, হতবুদ্ধি হওয়া, হতবুদ্ধি হওয়া। তাহলে হতবুদ্ধি হওয়া, স্বপ্নের বিষয়বস্তু নিয়ে হতবুদ্ধি হওয়া, এই কথা দ্বারা কি বোঝাইছে? হোয়াট ডাজ ইট ইমপ্লাই? এই কথা দ্বারা কি বুঝিয়েছে? থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ আ ড্রিম, স্বপ্নের বিষয়বস্তু নিয়ে অত্যন্ত গভীরভাবে চিন্তা করা। থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্য কন্ডিশন অফ ড্রিম, স্বপ্নের অবস্থা নিয়ে চিন্তা করা। থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্য স্যাটিসফ্যাকশন অফ ড্রিম, স্বপ্নের আমার যেই সন্তুষ্টি নিয়ে কাজ করা বা কথা বলা, ভাবা। থিঙ্কিং লাইটলি অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ আ ড্রিম, অর্থাৎ স্বপ্নের বিষয়বস্তু নিয়ে হালকাভাবে চিন্তা করা, খুব কম চিন্তা করা না। দেখতে হবে স্বপ্নটা কেন দেখলাম, স্বপ্ন মানে কি? যে দেখো কন্টেন্ট, কন্টেন্ট মানে কি? বিষয়, রাইট? বিষয়। আর পাজলিং মানে কি? অত্যন্ত গভীর চিন্তায় মানে মগ্ন হয়ে যাও, তাহলে কোনটা হবে? থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ ড্রিম, স্বপ্নের বিষয়বস্তু নিয়ে অত্যন্ত গভীর চিন্তায় মগ্ন হওয়া। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনসেনসাস? আমি বলেছিলাম কনসেনসাস মানে কি? ঐক্যমত, হ্যাঁ একমত মানে এগ্রিমেন্ট, একমত বা এগ্রিমেন্ট। তাহলে কোনটা হবে? রিফিউজাল, কোন জিনিস হচ্ছে নাকচ করে দেওয়া। ডিসকর্ড মানে হচ্ছে ঝগড়া। এগ্রিমেন্ট মানে হচ্ছে
একমত, ডিসকর্ড মানে মনোমালিন্য, অর্থাৎ একজনের সাথে মিলতে না পারা, একজনের কথার বিরোধিতা করা। আর এখানে কি আছে? ডিসমিসাল মানে হচ্ছে বাতিল করা। তাহলে কোনটা হবে? উত্তর হচ্ছে এগ্রিমেন্ট। হ্যাঁ, আমি বাংলাগুলো বলে দিচ্ছি, এখানে লিখছি না, তোমরা বাংলাগুলো একটু লিখবা, ঠিক আছে? বা প্রয়োজন বোধ করে আমি লিখেও দিব, সমস্যা নেই। ইন হুইচ ইস্যু রিসার্চার্স ডিফার অ্যালট, কোন বিষয়টা নিয়ে গবেষকেরা অনেক বেশি মত পার্থক্য হয় তাদের মধ্যে, মিলতে পারতেছে না। ডাইমেনশন অফ ড্রিম, স্বপ্নের মাত্রা, স্বপ্ন কত মাত্রা হয়, এটা কি 2 ডাইমেনশন 3 ডাইমেনশন, তাহলে কি স্বপ্নের মাত্রা নিয়ে তারা খুব মিলতে পারতেছে না। হ্যাজার্ডস অফ ড্রিম, স্বপ্নের হুমকি বা ঝুঁকিগুলোর ব্যাপারে, স্বপ্নের কত ঝুঁকি রয়েছে, স্বপ্নের কত নেতিবাচক দিক রয়েছে। পারপাস অ্যান্ড ফাংশন অফ ড্রিম, আমরা এই লাইনটা পেয়েছিলাম, স্বপ্নের উদ্দেশ্য এবং স্বপ্নের কাজ কি, স্বপ্ন কেন দেখি এটাই তো বললাম নাকি, স্বপ্নের উদ্দেশ্য কি, স্বপ্ন কি কাজ করে আমাদের লাইফে, তাহলে এটা এসেনশিয়ালস অফ ড্রিম, স্বপ্নের প্রয়োজনীয়তা, তাদের কোনটা হবে? পারপাস অ্যান্ড ফাংশন অফ ড্রিম। তারপর আসি, when are the images, thoughts and emotions of a dream experienced, কখন আমরা স্বপ্নগুলো দেখি, স্বপ্নের মধ্যে আমরা কখন এগুলো দেখি, ইমেজ দেখি, থটস দেখি, ইমোশনের কখন দেখি? আফটার স্লিপ, ঘুম থেকে ওঠার পরে দেখি না। ডিউরিং স্লিপ, মনে আছে? ডিউরিং স্লিপ স্বপ্নের মধ্যে দেখি, ঘুমের মধ্যে। ডিউরিং ওয়াকিং আওয়ার্স, অর্থাৎ আমাদের কাজের সময় আমরা দেখি, এটা মানে হাঁটার সময় দেখি কি না। বিফোর স্লিপ, ঘুমের আগে দেখি। ডিউরিং স্লিপ, অবশ্যই স্বপ্ন দেখি কখন? ঘুমিয়ে থাকা অবস্থায়। ঘুম থেকে উঠে কি স্বপ্ন দেখি কেউ? ঘুমানো অবস্থায় স্বপ্ন দেখি, তাই না? আচ্ছা, তারপর কি পাচ্ছি? সিগমন্ড ফ্রয়েড ওয়াজ, এই যে সিগমন্ড ফ্রয়েড কি ছিলেন? সিগমন্ড ফ্রয়েড একজন, আমরা জানি কি, তিনি কি একজন ফিজিস্ট ছিলেন? তিনি কি একজন পদার্থবিদ ছিলেন? অবশ্যই না, পদার্থবিদ তিনি ছিলেন না। তিনি কি নিয়ে গবেষণা করেছেন? মনোসমীক্ষণ নিয়ে, হ্যাঁ, সাইকো অ্যানালিটিক্স নিয়ে, সাইকোথেরাপি নিয়ে তিনি কাজ করেছেন। তাহলে কি হবে? সাইকোলজিস্ট, তিনি ছিলেন কি? মনোবিজ্ঞানী, মনোবিজ্ঞানী। দুঃখিত, তিনি থেরাপি নিয়ে কাজ করেন নাই, হ্যাঁ, থেরাপি আরেক জিনিস। নিউরোটিক নাকি হচ্ছে পালমিস্ট, তারা কোনটাই না, হ্যাঁ, তিনি কোনো চিকিৎসক না। হ্যাঁ, এবার আসো, ও সরি, উত্তরটা দেখালাম না, তিনি একজন সাইকোলজিস্ট। কি পাচ্ছি আমরা? উই মে অফেন ফাইন্ড আওয়ারসেলফ ড্যাশ ডিউরিং ড্রিম, স্বপ্নের ব্যাপারে বা স্বপ্নের মধ্যে আমরা মাঝে মাঝেই কি হয়ে যাই? পারপ্লেক্সড, হতবুদ্ধি হয়ে যাই, স্যাড হয়ে যাই, সরি হয়ে যাই, স্যাডনেস। দেখো, স্যাড, সরি, স্যাডনেস, কোনটা উত্তর হবে? কারণ কি? সিম্পলি বোঝা যাচ্ছে। দেখো, তুমি স্যাড দিলে সরি দিতে হবে, সরি দিলে স্যাডনেস দিতে হবে, তিনটা একই মিনিং, সেম মিনিং হবে না। আমরা দেখেছি স্বপ্নের বিষয়বস্তু নিয়ে আমরা হতবাক হই। আমরা কি হই? হতবাক হয়ে যাই যে কেন স্বপ্ন দেখলাম, কি দেখলাম, এটা কেন ঘটলো, এই মারামারি কাটাকাটি কোত্থেকে আসলো। হ্যাঁ, এটা নিয়ে আমরা অবাক হয়ে যাই, অনেক হতবাক হয়ে যাই বা হতবুদ্ধি হয়ে যায়, হতবুদ্ধি। তারপর আসো, উইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, নিচের কোন কথাটা সঠিক? নিচের যে বক্তব্য দেওয়া আছে এর মধ্যে কোন কথাটা সঠিক? দেখো, দেয়ার ইজ আ ডেফিনিট রিজন অফ ড্রিমিং, স্বপ্নের একদম নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে। গবেষকরা এখনো একমত হতে পারেন না এই স্বপ্নের উদ্দেশ্য কি, কেন দেখি। সো এর উত্তর হবে না। ড্রিমস আর আ রিপ্রেজেন্টেশন অফ কনশাস ডিজায়ার, সচেতন চিন্তার কি বহিঃপ্রকাশ? না, সাবকনশাস, সাবকনশাস, অবদমিত, যেটা তোমার সচেতনভাবে বলতে পারতেছ না সেটা স্বপ্ন। তাহলে কনশাস হবে না, কি হবে? সাবকনশাস। তাহলে এখানে ভুল আছে, রাইট? তারপর কি পাচ্ছি? সায়েন্টিস্টস হ্যাভ বিন রিসার্চিং ড্রিমস ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, এই যে দেখো, গবেষকরা কি, গবেষকরা কি, গবেষকরা কিন্তু অনলি রিসেন্টলি এটা গবেষণা করতেছে, কিন্তু এখানে বলছে কি থাউজেন্ডস অফ ইয়ার্স না, বরং স্বপ্ন মানুষদেরকে বা দার্শনিকদেরকে শত শত হাজার হাজার বছর ধরে আকর্ষণ করে আসতেছে। এই কথাটাও কিন্তু আমাদের এখানে মিথ্যা। তারপর কি পাচ্ছি? উই আর ভেরি অফেন পাজলড ওভার দ্য কন্টেন্ট অফ ড্রিম, আমরা প্রায়ই স্বপ্নের বিষয়বস্তু নিয়ে পাজলড, আমরা খুবই হতবুদ্ধি, আমরা খুবই দুশ্চিন্তায় পড়ে যাই বা আমরা খুব অবাক হয়ে যাই, কেনই বা স্বপ্নটা দেখলাম, স্বপ্নের উদ্দেশ্য কি ছিল। সো কি হবে? উই আর ভেরি অফেন পাজলড ওভার দ্য কন্টেন্ট অফ ড্রিম। তারপর আসি, দ্য ওয়ার্ড কগনিটিভ, কগনিটিভ কি বলেছিলাম? জ্ঞানমূলক, জ্ঞানমূলক, তোমার ব্রেইনের যেই পার্টটুকু বিভিন্ন জিনিসে চিন্তা করে বোঝার চেষ্টা করে বা মানসিকভাবে চিন্তা করে যে কিভাবে এটা সলভ করা যায়, কিভাবে এই জিনিসটা শেখা যায়, কিভাবে এটা আর্ন করা যায়, তাই না? মেন্টাল যে প্রসেসটা, তাহলে মেন্টাল প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং, বোঝার একটা মানসিক প্রক্রিয়া। প্রসেস অফ কিপিং গুড হেলথ, সুস্বাস্থ্য রাখার প্রক্রিয়া না। প্রসেস অফ মিউজিক না।
প্রসেস অফ ডেভেলপিং থটস, চিন্তা তৈরি করার না, তাহলে কি হবে এখানে আন্ডারস্ট্যান্ডিং, বোঝার, কোনো জিনিস বোঝার, শেখার, জানার প্রসেসকে বলা হয় কি কগনিটিভ। ওকে, আশা করছি তোমরা 10-এ 10 পেয়েছো। হ্যাঁ, আমি প্রত্যাশা করবো তোমরা 10-এ 10ই পাবা, ঠিক আছে? আচ্ছা, এগুলো বোর্ড কোয়েশ্চেন, আমরা আশা করছি পারছি। আমরা একটু বোর্ডে আসা প্রশ্নগুলো, যশোর বোর্ডের প্রশ্নগুলি নিলাম, আমরা এই বোর্ডে আসা প্রশ্নগুলি একটু ব্যাখ্যা সহ দেখবো। হ্যাঁ, দেখো, হোয়াট ইজ দ্য থিওরি অফ সিগমন্ড ফ্রয়েড অ্যাবাউট ড্রিম? স্বপ্ন, এই যে সিগমন্ড ফ্রয়েডের স্বপ্নের তত্ত্ব কি বলেছে? তিনি স্বপ্ন তত্ত্বে বলেছেন স্বপ্ন হচ্ছে অবদমিত ইচ্ছার একটা ডিসগাস্ট ফুলফিলমেন্টস, রাইট? এক ধরনের ছদ্মবেশী বহিঃপ্রকাশ, তাই না? আমরা যেই চিন্তা করি, আমাদের আমাদের মোটিভেশন, ইমোশন, আমরা যা ভাবি, সেটা এক ধরনের বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের স্বপ্ন। দেখো, ড্রিম অ্যাকর্ডিং টু সিগমন্ড ফ্রয়েড ইজ আ রিপ্রেজেন্টেশন অফ আনকনশাস ডিজায়ার্স, থটস অ্যান্ড মোটিভেশন। তাহলে কি অবদমিত বা অচেতন মনের ইচ্ছা, চিন্তা এবং অনুপ্রেরণাই হলো আমাদের কি ড্রিমস। হি অলসো অ্যাডস দ্যাট, তিনি আরও বলেন যে while these thoughts which are driven by aggressive and sexual instincts are not consciously expressed, যখন আমাদের এই যে আমাদের যে ইচ্ছাগুলো, কথাগুলো যখন প্রকাশিত হয় না, মনের যেই সেক্সুয়াল অথবা যে অ্যাগ্রেসিভ চিন্তা ভাবনা, কথাবার্তাগুলো প্রকাশ হয় না, তখন কি করে? দে ফাইন্ড দেয়ার ওয়ে ইনটু আওয়ার অ্যাওয়ারনেস ভায়া ড্রিমস। স্বপ্নের মাধ্যমেই কি করে সেই কথাগুলো, চিন্তাগুলো আমাদের প্রকাশ পায়। ওকে, এটা হচ্ছে সিগমন্ড ফ্রয়েডের মতামত। ওকে, তোমরা এটাকে প্লাস মাইনাস করে ডানা বাই লিখবা, কারণ এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ মার্কের জন্য যেরকম লেখা লাগে, তুমি যদি এটাকে একটু প্যারাফেস করে লিখো বা কাছাকাছি লিখো, তুমিও পূর্ণাঙ্গ মার্ক পাবা। তারপরে একটু দেখি কি বলছে, দেখো, হাউ মাচ হ্যাজ সায়েন্স বিন সাকসেসফুল ইন এক্সপ্লেইনিং ড্রিমস? হ্যাঁ, স্বপ্নকে ব্যাখ্যা করতে কতটুকু সফল হয়েছে আমাদের বিজ্ঞান? হ্যাঁ, অনেকটাই সফল হয়েছে, অনেকটাই। তবে এখনো পর্যন্ত সে কিন্তু আনরাইভেল করতেছে, এখনো সে উদ্ঘাটন করে বের করার চেষ্টা করতেছে। I think science has been successful to a great extent in interpreting dreams. স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে বিজ্ঞান অনেকটাই এগিয়েছে। According to science, বিজ্ঞানের মতে our repressed desires, thoughts and instincts get their way into our awareness through dreams. এটা কার কথা বলতো? এই মূল কথাটা কিন্তু সিগমন্ড ফ্রয়েডের কথা, কিন্তু এটা পুরোটা জিনিস। সো কেন বলছে যে বিজ্ঞান এখনো আগাইছে? কারণ সিগমন্ড ফ্রয়েডের মতো যে তাত্ত্বিকরা রয়েছে, গবেষক রয়েছেন, তারা এখন গবেষণা করতেছে। সো এখন বলতে পারে যে এটা অনেকটা উন্নতি হয়েছে। দিস থিওরি গ্রেটলি অ্যাপিলস টু আওয়ার সেন্স অফ রিজন, যে স্বপ্ন কেন দেখি, এই কারণটা অনেকটাই ফুলফিল করে এই তত্ত্বটা। তারপর আসি কি পাচ্ছি, হোয়াট আর দ্য বেনিফিটস অফ ড্রিম? স্বপ্নের বেনিফিট কি আসলে? স্বপ্নের বেনিফিট কি আমরা একটু দেখি। দেখো, ড্রিমস হ্যাজ সাম বেনিফিট, স্বপ্নে কিছু ভালো দিক রয়েছে, সুবিধা রয়েছে। ইট ইজ এসেনশিয়াল, এটা সবচেয়ে বড়, এটা মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং এর জন্য, সুস্থতার জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা লাইনটা পেয়েছিলাম যে স্বপ্ন মিনিংলেস না, স্বপ্ন বরং আমাদের ফিজিক্যাল, মেন্টাল ও ইমোশনাল যে সুস্থতা, তার জন্য সেটা খুব খুব দরকার। According to Sigmund Freud's theory, ফ্রয়েডের তত্ত্ব মতে dreams are a representation of subconscious desires, thoughts and motivations. If these desires, thoughts and motivations are cherished in our subconscious mind, এগুলো যে আমাদের অবচেতন মনে লালিত হতে থাকে, they harm us psychologically and physically. তাহলে এই স্বপ্নগুলো যদি প্রকাশিত না হয় কোনোভাবে, সেটা আমাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে দুশ্চিন্তায় ফেলবে। দেখো না, মানুষ হার্ট অ্যাটাক করে ফেলে, হ্যাঁ, বা হচ্ছে ব্রেইন স্ট্রোক করে, শুনছো? ব্রেইন স্ট্রোকের একটা বড় পার্ট মানুষের দুশ্চিন্তাগ্রস্ত থাকে, তোমরা শুনছো, রাইট? এটা কিন্তু আমি কিন্তু কোনো মেডিকেল স্টুডেন্ট না, বাট এটা আমি অনেক জায়গায় শুনছি, রাইট? ডাক্তারাই বলে যে অনেক বেশি দুশ্চিন্তা করলে, অনেক জিনিসের প্রেশার মাথার মধ্যে নিলে, অনেক টাকার ঋণে মানুষ পড়ে গেলে, যখন মানুষ উপায় খুঁজে পায় না, তখন মানুষ স্ট্রোক করে ফেলে, হ্যাঁ, ব্রেইন স্ট্রোক। তো এটা কেন? কারণ সে ব্রেইনে যে এত এত চাপ তার প্রতিদিন আসতেছে, এত এত কথা জমতেছে, এত এত তার চিন্তা জমতেছে, সে কোনোটাই সলভও করতে পারতেছে না, সে কোনোটা প্রকাশও করতে পারতেছে না। সো এই জন্য যেটা হয়, তার ব্রেন আসলে সব কিছুকে আর সিগন্যালগুলো ইন্টারপ্রেট করতে পারতেছে না, সব জমে একসময় তার ব্রেইনে রক্ত চলাচল বন্ধ হয়ে স্ট্রোক করে ফেলে। আমরা একটা প্রশ্ন একটু বড় দিয়েছি, আমি জাস্ট একবার করে পড়ছি। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ডিসগাস্ট ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস মিন? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আরও একবার আসতে পারে। এটা যশোর বোর্ডে 23 আসছে, এটা এবার কোনো না কোনো বোর্ডে আসতে পারে। এটা খুবই একটা ইউনিক কোয়েশ্চেন, যে এই কথা দ্বারা কি বুঝাইছে,
যে ডিসগাস্ট ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস। অর্থাৎ আমরা যখন একটা উইশ করি, একটা জিনিস চিন্তা করি, একটা জিনিস পাইতে চাই, সেটা আমরা যখন বলতে পারি না, আমরা যখন মুখ ফুটে এটা বলার সুযোগ হয় না, তখন এটা সে প্রকাশ পাওয়ার তো একটা মাধ্যম লাগে, শুধু জমে থাকতে পারবে না। তখন সে কি করে, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে কিভাবে আসে, স্বপ্নের মাধ্যমে। দেখো, দ্য এক্সপ্রেশন ইজ টেকেন ফ্রম সিগমুন্ড ফ্রয়েডস ফেমাস বুক দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। তার এই বই থেকে নেওয়া হয়েছে। বাই দিস ফ্রেজ ফ্রয়েড ওয়ান্টস টু মিন দ্যাট, তিনি এই কথা দ্বারা বোঝানোর চেষ্টা করেছেন, ড্রিমস আর আ রিপ্রেজেন্টেশন অফ আনকনশিয়াস ডিজায়ার্স, থটস অ্যান্ড মোটিভেশনস। পিপল আর ড্রিভেন বাই অ্যাগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্টস, একই কথা কিন্তু বারবার আসতেছে, দ্যাট আর রিপ্রেসড, যে কথাগুলোকে অবদমিত, বলা যায় না সব সময়, ফ্রম কনশিয়াস ডিজায়ার্স, ওয়াইল দিস থটস আর নট কনশাসলি এক্সপ্রেসড, যেহেতু এগুলোকে আমরা মুখে বলে প্রকাশ করতে পারি না, দে ফাইন্ড দেয়ার ওয়ে ইনটু অ্যাওয়ারনেস ভায়া ড্রিমস। তাহলে সেগুলো কি করে, সে একটু লুকায়িত পথে, একটু ভিন্ন পথে আসার চেষ্টা করে। সো এটাকে বলা হয় যে ছদ্মবেশী বহিঃপ্রকাশ। লাস্ট কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। ডিফাইন ড্রিম ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, তোমার নিজের ভাষায় স্বপ্নকে একটু ব্যাখ্যা করো। সো নিজের মতো করে তুমি দিবে এটা, ঠিক আছে? ওকে, এটুকু তোমরা আশা করি করতে পারবা। আমরা চলো একটু ড্রিম এই প্যাসেজ থেকে ফ্লো চার্ট, দুঃখিত এখানে মার্ক মনে হয় আমরা ভুল দিয়ে, না মার্ক হয়ে গেছে 5 মার্ক। ওকে, আমরা ড্রিমের একটু ফ্লো চার্ট সলভ করবো। দেখো, ফ্লো চার্টটা এই প্যাসেজ থেকে ফ্লো চার্ট আসার সম্ভাবনা খুবই কম। খুবই কম মানে খুবই কম। এই এত বড় প্যাসেজ থেকে আসলে ফ্লো চার্ট হয় না। ফ্লো চার্টের জন্য তোমাদের বিশেষ করে যেমন হচ্ছে হোয়াই এডুকেশন প্যাসেজটা, তারপর হচ্ছে স্পেন্ডিং, সিভিক এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে এই যে ফ্যামিলি রিলেশনশিপ, তারপরে আরেকটা প্যাসেজ থেকে আসে যে দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। এই প্যাসেজটা থেকেও তোমাদের প্রায় ফ্লো চার্ট আসে, বাট এত বড় প্যাসেজ থেকে আসলে ফ্লো চার্ট খুব বেশি আসে না। ওকে, আমরা একটু দেখি। হ্যাঁ, এবং এই বছর আসে নাই, মানে 24-এও আসে নাই কোনো বোর্ডে। এটা আগের একটা প্রশ্ন। দেখো কি বলছে, তুমি রিড দ্য অ্যাবভ টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য ফিচার্স অফ ড্রিম। স্বপ্নের বিষয়বস্তু তুলে ধরবা, স্বপ্নের বিষয়বস্তু, অর্থাৎ স্বপ্ন কি কাজ করে, স্বপ্নের বৈশিষ্ট্য কি কি, স্বপ্ন মানে স্বপ্নের বৈশিষ্ট্য। স্বপ্ন কি তুমি কথা বলতে গেলে স্বপ্ন নিয়ে গবেষণা করেছে, স্বপ্ন মুগ্ধ করেছে, এসব বলবা, তাই না? তাহলে স্বপ্ন কি কি বৈশিষ্ট্য তার আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্য তুলে ধরো। হ্যাঁ, দেখো আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। 1 নাম্বার, ফ্যাসিনেটেড ফিলোসফার্স অ্যাজ ওয়েল অ্যাজ ড্রিমার্স। দেখো, ইট ডাজন্ট মিন দ্যাট তুমি সবগুলোই ভিটুতে করতে হবে, তুমি সবগুলো ভিটুতে করতে পারবে না। সেন্টেন্স তোমাকে অ্যালাও করবে না, প্রত্যেকটা সেন্টেন্স একই প্যাটার্নে করতে পারবা না। সো কোনো কোনো জায়গায় তুমি বিং দিয়ে করবা, কোনো কোনো জায়গায় তুমি নাউন দিয়ে করবা, করতে পারো, বাট নন ফাইনাইট ভার্ব হতে হবে, কোনো ফাইনাইট ভার্ব দেওয়া যাবে না। ওকে, তাহলে ফ্যাসিনেটেড ফিলোসফার্স অ্যাজ ওয়েল অ্যাজ রিসার্চার্স, ড্রিমার্স। তাহলে আমরা বাক্যের শুরুতেই পেয়েছিলাম যে গবেষকদেরকে, স্বপ্নিকদেরকে হাজার হাজার বছর সে মুগ্ধ করে এসেছে। ওকে, আমরা এবার বাকি অংশটাতে যাবো। হ্যাঁ, আমরা প্যাসেজ থেকে সলভ, বারবারই বলছি তোমরা সিকোয়েন্সটা ভাঙবা না। হ্যাঁ, সিকোয়েন্সটা ভাঙলে কিন্তু তুমি নাম্বার পাবা না, আসলে টিচার তোমাকে নাম্বার দিবেন না। সো আমরা দেখি তারপরে আর কি বৈশিষ্ট্য আছে স্বপ্নের। ওকে, একটা গেল, সে মানুষকে মুগ্ধ করেছে। এইবার দেখো কি পাচ্ছি, সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ এবং সায়েন্টিফিক স্টাডি। তাহলে আরেকটা বৈশিষ্ট্য পেলাম যে তাকে একটা সময় কি করা হলো, তাকে সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডিতে তাকে আনা হইলো। হ্যাঁ, ওকে, এটা গেল। আরেকটা বৈশিষ্ট্য আমরা পেলাম। ওকে, তাহলে এটা কি লিখতে পারি আমরা বলতো, যে সাবজেক্টেড টু এম্পিরিক্যাল, আমি বারবার বলছি সিকোয়েন্স বজায় রাখবা এবং প্যাসেজ থেকে উত্তর করবা। এগুলো সব প্যাসেজ থেকে উত্তর করা যায়। সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড আর কি বলতো, অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি, সায়েন্টিফিক স্টাডি। ওকে, তাহলে এটা একটা বৈশিষ্ট্য যে এটাকে সায়েন্টিফিক স্টাডি এবং এম্পিরিক্যাল রিসার্চে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফাইন, তাহলে আর কি বৈশিষ্ট্য আছে? স্বপ্ন নিয়ে আমরা আর কি কথা বলতে পারি চাইলে? হ্যাঁ, স্বপ্ন নিয়ে আমরা আর কি বলতে চেষ্টা করতে পারি দেখি তো, তারপরে আসো। ওকে, এই যে দেখো, পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ ড্রিম, অর্থাৎ দ্য এই যে কন্টেন্ট, স্বপ্নের বিষয়বস্তু, এটা খুবই হতবুদ্ধিকর।
তাহলে কি বলতে পারে যে পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ ড্রিম, পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ ড্রিম। ওভার দ্য কন্টেন্ট অফ ড্রিম, তাহলে স্বপ্নের বিষয়বস্তু সবার কাছে কি একদম মানে খুবই হতবুদ্ধি করে, এটা একটা স্বপ্নের একটা বৈশিষ্ট্য, সে সবাইকে অবাক করে দেয়। ফাইন, আমরা তাহলে এর পরেরটায় যাই। স্বপ্নের আরো অনেক বৈশিষ্ট্য আছে, আমরা আস্তে আস্তে এগুলো একটু লিখি। হ্যাঁ, ওকে, ওন্ডার্ড, পাজলিং, এগুলো আমরা লিখে ফেলছি, একই রকম জিনিস। ওকে, এইবার আসো, এই যে দেখো, এক্সট্রা অর্ডিনারি ভিভিড অর ভেরি ভেগ লিখতে পারো, খুব সহজ। এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড অর ভেরি ভেগ একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তারপরে কি ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস অর ফ্রাইটেনিং ইমেজেস, এটা একটা ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল অর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং। হয়ে গেল উত্তর, তোমার এখানে 3টা উত্তর পেয়ে গেলা। তাহলে কি পাচ্ছি? extraordinarily vivid or very vague, filled with joyful emotions or frightening images, focused and understandable, unclear and confusing। চলো আমি একটু মনে রাখার চেষ্টা করলাম, দেখি পারি কিনা সবগুলো মনে আছে কিনা। ওকে, তাহলে extraordinarily vivid, এটা বড় হাতের হবে, vivid or very vague, vague। ওকে, তাহলে খুবই অস্পষ্ট, একটা গেল। তারপর আসতেছে কি আমাদের এটা filled with joyful emotions, joyful images, right, বা emotions, joyful emotions or frightening images, frightening images। ওকে, তারপরে হচ্ছে ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, মিস করলাম, হ্যাঁ হয়ে গেছে, আয় হায় কত সহজ। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, স্ট্যান্ডেবল অর কি আছে আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং। শেষ হয়ে গেল আমাদের কি, আমাদের ফ্লোচার্ট হয়ে গেল, শেষ, একদম ইজি। তুমি চাইলে সহজে এগুলো ব্যবস্থা করা যায়। বারবার বলছি, তোমরা ফ্লোচার্ট ভাইয়া যখন করাচ্ছি তুমি একবার চেষ্টা করবা, প্রশ্নটা দেখার পরে ভাইয়া অ্যান্সারটা যে লিখতেছি তুমি এটা একটা আগে পজ করো, হ্যাঁ, খাতে আগে ট্রাই করো। অলরেডি তুমি এর আগে 5টা প্যাসেজের ক্লাস দিয়েছি, আজকে 6ষ্ঠ ক্লাস, তাহলে তুমি আগে ট্রাই করো তুমি নিজে পারতেছো কিনা, যদি পারো তারপরে মিলাও যে হচ্ছে কিনা জিনিসটা। হ্যাঁ, ওকে, আমরা একটু সামারিটা জাস্ট একটু দেখবো, ছোট্ট একটা সামারি 10 নম্বরে। সামারি যত ছোট লেখা যায় 5 থেকে 6 সেন্টেন্সের মধ্যে শেষ করে দিবা। ড্রিম হ্যাজ আ ফ্যাসিনেটিং পাওয়ার ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। হ্যাঁ, এটা কিন্তু সামারিতে হয়তো আসতেই পারে, হ্যাঁ, আমরা তো বলতে পারি না, আমরা তো জ্যোতিষী না, তাই না, আসতেই পারে। ওকে, আমরা দেখি তারপরেও, বাট ফ্লো চার্টে খুব বেশি এটা আসে না, ফ্লো চার্টে আসে না। হ্যাঁ, 3 নম্বর আসতে পারে। ড্রিম হ্যাজ আ ফ্যাসিনেটিং পাওয়ার ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, স্বপ্নের না এক ধরনের আকর্ষণ করার মতো ক্ষমতা রয়েছে হাজার হাজার বছর ধরে। হ্যাঁ, হাজার হাজার বছর ধরে স্বপ্নের একটা আকর্ষণ করার ক্ষমতা রয়ে গেছে। Dream includes any of the images, thoughts and emotions that are experienced during sleep। তাহলে স্বপ্নের মধ্যে থাকতে পারে আমাদের ঘুমের মধ্যে অভিজ্ঞতালব্ধ হওয়া যে কোনো ছবি, যে কোনো আবেগ, যে কোনো চিন্তা, এই সব কিছু স্বপ্নের বিষয়বস্তু হতে পারে। ইট ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি ভিভিড অর ভেরি ভেগ, স্বপ্ন হতে পারে অনেক বেশি স্পষ্ট, আবার অনেক অস্পষ্ট, কিছুই মনে নাই। অ্যাকর্ডিং টু দ্য ওপিনিয়ন অফ সাম রিসার্চার্স, কিছু কিছু গবেষকদের মতামত অনুসারে ড্রিম সার্ভ নো রিয়াল পারপাস, স্বপ্নের কোনো উদ্দেশ্যই নাই। হোয়াইল আদার্স বিলিভ দ্যাট, অন্যরা মনে করে যে ড্রিমিং ইজ এসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। কিন্তু অন্যরা মনে করে যে মানসিক, আমাদের শারীরিক এবং আমাদের যে কি বলা যায় আবেগীয় সুস্বাস্থ্যের জন্য স্বপ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট সত্যি বলতে ড্রিমস রিপ্রেজেন্ট সাম আনকনশিয়াস ডিজায়ার, স্বপ্ন আসলে তুলে ধরে কি আমাদের কিছু অবচেতন ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা, এগুলোকে তুলে ধরে হচ্ছে আমাদের স্বপ্ন। সো এইটুকু লিখলেই এনাফ, আর খুব বেশি ধরে ধরে প্রতিটা লাইন লিখতে হবে না। ওকে, এই ছিল আজকে আমাদের আয়োজন।
আশা করছি তোমরা যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করছো 35 মার্কের প্রিপারেশন ক্লিয়ার হবে এবং এটা ওয়ান অফ দ্য টাফেস্ট, ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল কমপ্লেক্স প্যাসেজেস অফ দ্য টেক্সট বুক। বাট আমি চেষ্টা করেছি যতটুকু পসিবল এটাকে একদম ভেঙে ভেঙে পড়ানোর জন্য। যারা একাডেমিকে এগুলো কভার করে যাবা, তোমার জন্য সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে তুমি অ্যাডমিশনে বাকি সবার চেয়ে টেক্সট বইয়ে অনেক দূরে আগায় থাকবা। ঢাবির পরীক্ষার সময় তুমি শুধু এই ক্লাসগুলো যারা নোট করতেছো, নোটটা জাস্ট একবার চেক দিবা, তোমার কাজ শেষ। তারপর তুমি যে কোনো বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করবা। হ্যাঁ, আর তোমাদের জন্য একটা মেসেজ জাস্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা আর্টসে পড়াশোনা করছো অথবা কমার্স বা সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করে ঢাকা ভার্সিটি পরীক্ষা দিবা বা বাকি ভার্সিটিতে, সো তোমাদের জন্য কিন্তু আমাদের একটা প্রোগ্রাম আছে, ঢাবি খ ও বিভাগ পরিবর্তন 4.0। তোমাদের তানবীর ভাইয়া, ফারিয়া আপু এবং আমরা হচ্ছে মূল ক্লাস এবং আমাদের সাথে আরও একটা প্যানেল ডাউট সলভের ক্লাস, মানে একদম পাবলিক ইউনিভার্সিটির ঢাবিয়ান দিয়ে আমরা পরিচালিত করছি। সো আমরা সেরা সার্ভিস নিয়ে তোমাদের রেডি হচ্ছি। সো আশা করবো যে তোমরা যদি মনে করো যে না ক্লাসগুলো এখানে উপকৃত হচ্ছি, অ্যাডমিশনের জন্য তোমরা আমাদের উপর ভরসা রাখতে পারো, সেই প্রত্যাশা করি। ঠিক আছে, ক্লাসের এই পিডিএফটা তোমরা লিঙ্কটা পাবা ইউটিউবে, ক্লাসটা যেখানে দেখছো এটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। আর তোমাদেরকে অনুরোধ থাকবো যারা যারা আমার ইউটিউবে ক্লাস করছো, তোমরা যে উপকৃত হও বন্ধুদেরকে জানাও, বন্ধুদেরকেও নিয়ে আসো, সবাই মিলে শিখো। কারণ কি, কারণ তুমি যতদিন না পর্যন্ত বাংলাদেশের মানুষগুলো শিক্ষার আলোতে আলোকিত হবে, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ উন্নত হবে না। বাংলাদেশের মানুষগুলো শিক্ষিত হতে হবে, তাদেরকে বোধগম্যতা বাড়াতে হবে, তাদের কেরিয়ারের ক্ষেত্রে দক্ষতা বাড়াইতে হবে, তাই না? ওকে, আর তোমরা এই পেজটাতে যুক্ত থাকতে পারো, মানিক স্যার, এখানে আমি আমার ছোট ছোট ক্লাস দিই মাঝে মাঝে। আর হচ্ছে তোমরা যারা ক্লাস নোট করছো এই ক্লাস নোটগুলো এখানে শেয়ার করে দিবা। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমার যে বন্ধুরা এইচএসসি 25 ব্যাচে ক্লাস করছে, পড়াশোনা করছে, ইংরেজি নিয়ে যারা ঝামেলায় আছে, তাদেরকে ইংলিশ হুয়েনের এই চ্যানেলটা তোমরা বলতে পারো। সবার জন্য অনেক অনেক দোয়া রেখে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম।